আসসালামু আলাইকুম এসএসসি সাতাশের ভাই আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং ভালো মতো পড়াশোনা করছো। সো তোমাদের জন্য আজকে আমরা চলতরিতের লেকচার নাম্বার 3 স্টার্ট করব। লেকচার নাম্বার 3 তে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারের যেই মেইন পয়েন্ট বা এই চ্যাপ্টার পড়ার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস। সেই সার্কিট অ্যানালাইসিস নিয়ে হচ্ছে গিয়ে মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা করবো এবং আজকের ক্লাসটা হতে যাচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লেকচার। ঠিক আছে, সো আমরা আজকের ক্লাসে যেরকম মনে করো যে থিওরিটিক্যাল আলাপ আলোচনা করব, সাথে সাথে কিন্তু আমরা ম্যাথের দিকে আস্তে আস্তে অ্যাপ্রোচ করা শুরু করব এবং তোমাদেরকে ভাইয়া বলেছিলাম যে সিমুলেশনের মাধ্যমে এই চ্যাপ্টারটা মোটামুটি ফিল করানোর ট্রাই করব। ঠিক আছে, যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের সার্কিট রিলেটেড, তো সার্কিট রিলেটেড জিনিসপাতি তোমাদেরকে কিভাবে আমি ফিল করানোর চেষ্টা করব সেটার জন্য আমি আরেকটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে যে টিনকারক্যাড। এই টিনকারক্যাড সফটওয়্যার দিয়ে আমরা সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টস দিয়ে হচ্ছে গিয়ে তোমরা সার্কিট বিল্ড আপ করে দেখাবো এবং এই বিল্ড আপগুলো হচ্ছে গিয়ে কীভাবে পরবর্তীতে আমাদেরকে আসলেই ভ্যালু দিচ্ছে। দ্যাট মিনস একটা সার্কিট সলভ করার পরে আমরা যে ভ্যালুগুলো পাই সেই ভ্যালুগুলো যে আমরা ওই সিমুলেশনের মাধ্যমেও পাবো, এই জিনিসটা তোমাদেরকে হচ্ছে আমি প্রুফ দেখাবো। ঠিক আছে, সো আমরা যেটা বলেছিলাম যে আমাদের আজকের ক্লাসের সাথে আমাদের হয়তো আরও একটা ক্লাস অ্যাড করা লাগতে পারে। আমাদের পুরো চ্যাপ্টারের বেসিক সহ যে পার্টটুকু আছে এমসিকিউ সিকিউ ছাড়া, সেটা আরেকটা ক্লাস লাগতে পারে। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা মূলত আমাদের কী নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে হচ্ছে মূলত আমরা আমাদের যেই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সার্কিট অ্যানালাইসিস, সেই সার্কিট অ্যানালাইসিস দিয়ে মূলত হচ্ছে আমরা শুরু করব। তো ফার্স্টে আমরা শুরু করি, চলো, যে বর্তনী বা সার্কিট অ্যাকচুয়ালি মানে কি, বা বর্তনী সার্কিট কাকে বলে। তো আসো, বর্তনী বা সার্কিট কাকে বলে আমরা দেখি। যে বন্ধ বন্ধ প্রথমত হচ্ছে বন্ধ পরিবাহী পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বর্তনী বলতেছি। দ্যাট মিনস বর্তনী হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা বন্ধ অবস্থান, যে অবস্থার মধ্যে আমাদের তড়িৎ প্রবাহিত হয় এক কথায়, বা আমাদের যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলো প্রবাহিত হতে পারে, ইলেকট্রন প্রবাহ হওয়ার কারণে আমাদের তড়িৎ প্রবাহিত হয় এক কথায়, শেষ। ঠিক আছে, এই জিনিসটাকে হচ্ছে আমরা বর্তনী বলতে পারি বা আমাদের সার্কিট বলতে পারি। ঠিক আছে, তো এই তো সার্কিট দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে আমাদের খোলা বর্তনী বা একটা হচ্ছে ওপেন সার্কিট যাকে আমরা বলি, আরেকটা হচ্ছে আমাদের বন্ধ বর্তনী বা বদ্ধ বর্তনী বা ক্লোজড সার্কিট। এবং আমরা আমাদের এই চ্যাপ্টারে যত ধরনের সার্কিট পাবো ম্যাক্সিমাম সার্কিটই হচ্ছে আমাদের কি ক্লোজড সার্কিট। ঠিক আছে, আমরা ওপেন বর্তনী খুব একটা পাবো না, আমরা মানে আমাদের যে খোলা বর্তনী সেই খোলা বর্তনীটা খুব একটা পাবো না, বাট আমরা তারপরও খোলা বর্তনী বা আমাদের হচ্ছে গিয়ে ওপেন সার্কিট ওগুলো নিয়েও হচ্ছে গিয়ে টুকটাক বেসিক নেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, তো ক্লোজড সার্কিট আর ওপেন সার্কিট এই দুই রকমের সার্কিট হচ্ছে আমরা মূলত দেখব। আচ্ছা, এখন তো আমরা সার্কিট পড়ার আগে সার্কিটের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে আগে আমরা জানবো। সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টস বা একটা ইলেকট্রিক্যাল সার্কিট অ্যাকচুয়ালি কি কি জিনিসপত্র নিয়ে তৈরি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আগে আমরা একটু জানার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। ঠিক আছে, এই জন্য আমি চলে যাব হচ্ছে তোমাদের বইয়ে। ঠিক আছে, এই জন্য আমি চলে যাব তোমাদের বইয়ে। তো তোমরা যদি তোমাদের বইয়ে যাও, তোমরা বইয়ের মধ্যে গেলে দেখবা যে এরকম একটা পেজ পাবা তোমরা। ঠিক আছে, তোমরা বইয়ে এরকম একটা পেজ পাবা, দেখো এই যে বর্তনী বা সার্কিট বিশ্লেষণ, এটা কয় নম্বর পেজ? এটা হচ্ছে 310 নম্বর পেজে গেলে তোমরা হচ্ছে এরকম একটা জায়গা পাবা, যেখানে দেখো বর্তনীতে আমাদের কি কি আছে। ঠিক আছে, বর্তনীতে আমাদের কি কি আছে যদি একটু দেখো, আমাদের বর্তনীতে কি কি আছে চলো দেখি। বর্তনীতে আমাদের প্রথমত আছে যে কোষ। বর্তমানে প্রথমত আছে আমাদের কোষ। কোষটা কি ভাইয়া? কোষ মানে হচ্ছে বেসিক্যালি আমাদের আমরা যে ব্যাটারি ইউজ করি সেটার মতোই হচ্ছে ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে, আমরা যে ব্যাটারি ইউজ করি সেটার মতো ওয়ান কাইন্ড অফ একটা সোর্স, সেটাকে আমরা তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল বলবো। তারপর আমাদের ব্যাটারি আছে, ব্যাটারি দেখতে হচ্ছে গিয়ে এরকম। ঠিক আছে, ব্যাটারি দেখতে হচ্ছে এরকম। তো এখানে অ্যাকচুয়ালি যে কি কম্পোনেন্ট আছে এবং কম্পোনেন্টটা দেখতে কেমন বা চিহ্ন কেমন, এই জিনিসটা হচ্ছে আমরা দেখাইছি। তো কখনো আমাদের কোষ থাকতে পারে, কখনো ব্যাটারি থাকতে পারে, তারপরে এসি উৎস থাকতে পারে। হ্যাঁ, এসি উৎস নিয়ে আমাদের ক্লাস 9-10 তেমন কোনো পড়াশোনা নেই। এসি উৎস নিয়ে আমাদের ইন্টারমিডিয়েট আছে এবং ভার্সিটিতে থাকে। তো তোমাদের ক্লাস 9-10 এই এসি উৎস নিয়ে তেমন কোনো কিছু নাই। ঠিক আছে,
তারপর আড়াআড়ি তার, এটাও লাগবে না। সো এসি উৎস লাগতেছে না, আড়াআড়ি তার লাগবে না, সংযুক্ত তার লাগবে। সংযুক্ত তার, তার একটার সাথে একটা কানেক্টেড থাকে, এটাকে সংযুক্ত তার বলে। সংযোগহীন তার, এটাও তেমন একটা লাগে না। একমুখী সুইচ এটা লাগবে, দ্বিমুখী সুইচ লাগবে না, ফিউজও লাগবে না। বাট ফিউজ মানে কি, এগুলো আমরা বোঝার ট্রাই করবো। বাল্ব লাগবে। ধারক, ধারকের বিষয়টা কি, ধারক হচ্ছে আমাদের চ্যাপ্টার 10-এর অর্থাৎ স্থির তড়িতের একটা পার্ট। এই জন্য ধারকটা আমরা নিয়ে অতটাও কাজ করবো না, ধারক নিয়ে আমরা কাজ করবো হচ্ছে স্থির তড়িতে, ঠিক আছে। তারপরে কুণ্ডলী দরকার নাই। পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। স্থির রোধ তো লাগবে মাস্ট, এই জিনিসটা তো খুবই মাস্ট। গ্যালভানোমিটার লাগে, অ্যামিটার লাগে, ভোল্টমিটার লাগে, ভূসংযোগ ধারক, এগুলো হচ্ছে মূলত আমাদের লাগবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে বেসিক্যালি মানে এই জিনিসগুলোই আমরা আমাদের একটা বর্তনীতে বা একটা সার্কিটে রাখি, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু দেখি যে আমরা আমাদের সার্কিটে কি কি জিনিসপাতি রাখতেছি ভাইয়া, চলো আমরা চলে যাই আমাদের ক্লাসে। এবার একটা সার্কিটে বা একটা বর্তনীতে আমরা মূলত কি কি জিনিসপত্র দেখতেছি। তো প্রথমত আসো, আমাদের কাছে থাকবে হচ্ছে একটা সার্কিট উপাদান, তাই না? সার্কিটের উপাদান, সার্কিটের উপাদান সমূহ, সার্কিটের উপাদান সমূহ। তাহলে কি কি জিনিসপত্র আমাদের কাছে একটা সার্কিটে থাকবে, তা আমরা শুরু করি একটা একটা করে। ফার্স্টে থাকে হচ্ছে আমাদের তড়িৎ কোষ, রাইট? তড়িৎ কোষ থাকবে আমাদের। এবং তড়িৎ কোষকে আমরা প্রকাশ করব কিভাবে বলো তো? আমি একটু অন্যভাবে এঁকে দেখাই। তড়িৎ কোষ আঁকতে হয় এভাবে, এরকম একটা, এটা হচ্ছে মূলত একটা তার, তারের সাথে আমাদের একটা তড়িৎ কোষ এভাবে ড্র করতে হয়। এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ কোষ, যে তড়িৎ কোষের একটা পজিটিভ প্রান্ত থাকবে আর একটা নেগেটিভ প্রান্ত থাকবে। পজিটিভ যে প্রান্তটা, পজিটিভ প্রান্তটা আমাদের স্বভাবত বড় থাকে এবং নেগেটিভ প্রান্তটা হচ্ছে আমাদের কি, ছোট থাকে। এইভাবে একটা বড় দাগ ছোট দাগ দিয়ে আমাদের মূলত তড়িৎ কোষকে ফিগারিং করা হয়, ঠিক আছে। তারপরে আসা হচ্ছে তড়িৎ কোষগুলো, এবার আসে ব্যাটারি। ব্যাটারি, সো তড়িৎ কোষ আর ব্যাটারি আমাদের একটা সার্কিটে, তড়িৎ কোষ ব্যাটারি দুইটার কাজ সেম, দুইটার কাজ সেম। ব্যাটারি দেখতে কেমন? ব্যাটারি দেখতে হচ্ছে কতগুলা তড়িৎ কোষ নিয়ে একটা ব্যাটারি তৈরি হয়, ঠিক আছে। সো একটা, দুইটা, তিনটা, মনে করো এরকম ভাবে তিনটা দিলাম না, তাহলে বড়টা হবে প্লাস, এই পাশে সবচেয়ে ছোটটা হবে মাইনাস। এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি, এটা হচ্ছে একটা ব্যাটারির সিম্বল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারির সিম্বল। এই গেল আমাদের হচ্ছে উৎস। তারপরে এসি উৎস থাকে, এসি উৎস নিয়ে আমরা মূলত কাজ করবো না। বাট এই যে তড়িৎ কোষ বা ব্যাটারি, এই দুইটা হচ্ছে আমাদের ডিসি উৎস, ঠিক আছে। ডিসি উৎস, ডিসি উৎস বা ডিরেক্ট কারেন্ট সাপ্লাই করে আর কি, এক কথা, ঠিক আছে। এবং এই দুইটার একটা ভোল্টেজ তোমাকে দিয়ে দিবে, ভোল্টেজগুলো মানে লেস দেন 100ই থাকে বেসিক্যালি, হ্যাঁ, লেস দেন 100ই থাকে। তুমি মানে যত ম্যাথ ট্যাথ সলভ করবা দেখবা যে এই ডিসি উৎসের যেই কি বলে ভোল্টেজের পরিমাণ, সেটা হচ্ছে লেস দেন 100। 100 বলছি 100 থাকে না, 50 তুমি বলো, 50-এর কম থাকে, ঠিক আছে। 50-এর কম থাকে, 50 ভোল্টেজের কম থাকে, বা 50 ভোল্টও থাকতে পারে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের গেল ব্যাটারি কিংবা তড়িৎ কোষের বিষয়। এরপরে কি থাকে বলো তো? এরপরে আসে হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে রোধ। আমরা তো রোধ নিয়ে পড়াশোনা করছি সবাই। এরপরে থাকে হচ্ছে রোধ। এখন ভাইয়া রোধকে কিভাবে প্রকাশ করে? রোধকে প্রকাশ করে হচ্ছে এইভাবে, দেখো, রোধকে প্রকাশ করে হচ্ছে এইভাবে দিলাম, এই যে খাঁচকাটা খাঁচকাটা, এটা হচ্ছে আমাদের একটা রোধ। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রোধ। খাঁচকাটা খাঁচকাটা কেন বললাম? কারণ বললাম না, ওই যে রোধ তো বেসিক্যালি আমাদের বাধা দেয়। তাহলে ইলেকট্রন যখনই এরকম কোন একটা পাশ দিয়ে যাওয়া ট্রাই করবে, এদিকে কোন একটা পাশ দিয়ে যাওয়া ট্রাই করবে, তখন সেরকম পেছানো পেছানো জায়গা থেকে মানে বারবার বাধার সৃষ্টি হবে এটার মধ্যে আর কি। তো এই জন্য এটাকে আমরা এরকম খাঁচকাটা দিয়ে প্রকাশ করি। তারপরে আমরা বলছিলাম যে রোধ বেসিক্যালি দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে নর্মাল রোধ, আর একটা হচ্ছে রিওস্ট্যাট বা পরিবর্তনশীল রোধ। আরেকটা হচ্ছে পরিবর্তনশীল রোধ বা হচ্ছে কি রিওস্ট্যাট। রিওস্ট্যাট হচ্ছে পরিবর্তন করা যায়, যেমন এই যে রোধটা, এই রোধটা ফিক্সড, এই রোধটার ভ্যালু হচ্ছে ফিক্সড থাকে, এই রোধটার ভ্যালু হচ্ছে ফিক্সড থাকে, ভ্যালু ফিক্সড থাকে, মানে এটার যেই বাধা দান করার যে ক্ষমতা সেটা হচ্ছে ফিক্স থাকে। আর রিওস্ট্যাটের যে বিষয়টা, রিওস্ট্যাট হচ্ছে সেম ভাবেই, সেম রকম দেখতে, বাট রিওস্ট্যাটের একটা কাহিনী হচ্ছে এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকে রিওস্ট্যাটে। এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝায় যে এইটার ভ্যালু চেঞ্জেবল, ঠিক আছে। এটার ভ্যালু চেঞ্জেবল, মানে তুমি চাইলে এটার ভ্যালু হচ্ছে চেঞ্জ করতে পারবা। চেঞ্জেবল মানে ঠিক, চেঞ্জেবল মানে মনে ঠিক নাই, তাই না? মনে হয় না হবে, জানি না ভাই, আমি ইংলিশ পারি না। তো রিওস্ট্যাট বা পরিবর্তনশীল রোধের দেখতে হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ এরকম।
ঠিক আছে, তাহলে এই হচ্ছে গেল আমাদের রোধ। হ্যাঁ, তারপর আর কি কি থাকতে পারে আমাদের, মানে তোমরা যখন আর কি সার্কিট সলভ করবা, আবার তোমাদেরকে যখন সার্কিট দিয়ে দিবে তখন ওই সার্কিটের মধ্যে বেসিক্যালি যেসব জিনিসপত্র থাকবে ওগুলো আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করতেছি, ঠিক আছে। তারপরে আমরা আরো তারপরে আমরা আরো দেখি যে আমাদের কি কি থাকতে পারে। ঠিক আছে, এরপরে কি থাকতে পারে বলো তো? এরপরে মনে করো এরপরে আমাদের কাছে থাকতে পারে এরপরে থাকতে পারে হচ্ছে আমাদের কাছে এরপরে কি থাকে, কারেন্ট, ভোল্টেজ গেল, রোধ গেল, তারপরে আমাদের অ্যামিটার থাকতে পারে আমাদের কাছে। অ্যামিটার মানে কি? অ্যামিটার হচ্ছে যে বলছিলাম যে এমন একটা যন্ত্র যেটা দিয়ে আমরা কি করি, এমন একটা যন্ত্র যেটা দিয়ে আমরা তড়িৎ প্রবাহিত হচ্ছে এই প্রবাহিত তড়িতের ভ্যালুটা বের করতে পারি, ঠিক আছে। তো অ্যামিটারকে অনেক সময় তোমরা দেখবে যে কিভাবে প্রকাশ করা হচ্ছে, এরকম একটা গোল জিনিস থাকে, এ লেখা থাকবে এবং একটা গোল এরকম থাকবে, এটাকে আমরা অ্যামিটার দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে, এটাকে আমরা অ্যামিটার দ্বারা প্রকাশ করতে পারি। তারপরে ভোল্ট মিটার থাকতে পারে আমাদের কাছে, ভোল্ট মিটার থাকতে পারে। সো ভোল্ট মিটারটাকেও আমরা সেম অ্যামিটার যেভাবে আমরা লিখছিলাম সেভাবে ভোল্ট মিটারকে আমরা এইভাবে লিখতে পারি। এই কয়েকটা জিনিস মোটামুটি আমাদের কাছে থাকতে পারে একটা সার্কিটের মধ্যে, ঠিক আছে। মোটামুটি ভাবে এই কয়েকটা জিনিস আমাদের কাছে থাকে, এগুলো দিয়ে মোটামুটি আমাদের সার্কিট ডিজাইন করে এখান থেকে বিভিন্ন ধরনের ভ্যালু ট্যালু বের করা লাগে আর কি, আর তেমন কিছু লাগে না। এই 6টা জিনিস তুমি যদি জানো বুঝো তাহলে মোটামুটি ভাবে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু তোমাদেরকে দেখাইতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি এই যে রোদ দেখতে কেমন, এটা তো আমাদের কি বলে সিম্বল, জাস্ট আঁকার জন্য, বাট ইন রিয়েল লাইফে বা প্র্যাকটিক্যালি এগুলোকে আর কি দেখতে কেমন হয় এগুলো হচ্ছে যদি আমরা একটু দেখার ট্রাই করি। তাহলে আসো, আমি একটু সার্চ করি অ্যামিটার। মনে করো আমি ফার্স্ট, আচ্ছা অ্যামিটার না, আমি ফার্স্টে রেজিস্ট্যান্স দিয়েছি, শুরু করি। রেজিস্টার, এই যে দেখো এটা হচ্ছে আমার একটা রেজিস্টার, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা রেজিস্টার, ঠিক আছে, বা একটা রোধ। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা রোধ। কি, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা রোধ। আর ভালো কোনো ছবি আছে, এই যে এগুলো হচ্ছে আমাদের রোধ, ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের একটা রোধ, বুঝছো? হ্যাঁ, তো এই যে রোধের এই জায়গাটাকে আমরা হচ্ছে খাঁচকাটা বলে দিছিলাম। হ্যাঁ, যে এই পাশে দুটো তার থাকে, এই হচ্ছে গিয়ে দুটো তার, মাঝখানে এই যে মাঝখানের জায়গাটুকু আছে না, এটাকে আমরা হচ্ছে খাঁচকাটা বলছিলাম, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি আমাদের একটা রোধ। তাহলে আমরা রোধ চিনলাম। রোধের পরে এখন যদি আমরা কি আছে বলো তো, ব্যাটারি দেখি। ব্যাটারি তো তোমরা সবাই চেনো, ব্যাটারি আর কি দেখাবো। হ্যাঁ, ব্যাটারি মনে করে যে এগুলো হচ্ছে আমাদের একটা ব্যাটারি, এগুলো হচ্ছে আমাদের একটা ব্যাটারি। এই যে মনে করো সানলাইট ব্যাটারি, তারপরে এই যে একটা ব্যাটারি, ঠিক আছে। এই ব্যাটারি হচ্ছে দেখো, এই ব্যাটারি হচ্ছে আমাদের 1.2 ভোল্টের, ঠিক আছে। তারপরে যে হেভি ডিউটি ব্যাটারি, ঠিক আছে। তারপরে সানলাইট ব্যাটারি, এগুলি তো মনে হয় কত 1.5 ভোল্টের হয়, তাই না? এ হচ্ছে গেল আমাদের। তারপরে যে এটা মনে হয় 9 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে, এটা মনে হয় 9 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে। তো এরকম অনেক ধরনের ব্যাটারি পাওয়া যায় আসলে, বুঝছো, অনেক ধরনের ব্যাটারি পাওয়া যেতে পারে, ঠিক আছে, অনেক ধরনের ব্যাটারি পাওয়া যায়। এই যে এটা হচ্ছে 9 ভোল্ট ব্যাটারি, এটা হচ্ছে ভাইয়া 9 ভোল্ট ব্যাটারি। এই যে এটা হচ্ছে 9 ভোল্ট ব্যাটারি, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, এই ব্যাটারিটা অনেক কাজে ইউজ করে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তোমরা দেখবে যে এরকম নিউ লিডার ব্যাটারিগুলো ইউজ করা লাগতেছে 9 ভোল্টের বিভিন্ন প্রজেক্ট বানানোর ক্ষেত্রে আর কি, ঠিক আছে, বুঝছি। তারপরে আসো আমরা আরো কিছু জিনিসপত্র দেখি। রিওস্টেট দেখি, রিওস্টেট। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে আমাদের রিওস্টেট বা ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে আমাদের রিওস্টেট। যেমন এই যে এটা হচ্ছে আমাদের একটা রিওস্টেট, যেটাকে আমরা বললাম যে পরিবর্তনশীল রোধ, যেগুলার রোধের মান আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, যেগুলার রোধের মান আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এগুলোকে হচ্ছে আমরা কি বলবো, এগুলোকে আমরা হচ্ছে রিওস্টেট বা পরিবর্তনশীল রোধ বলবো। ওকে, পরিবর্তনশীল রোধ বলবো, বুঝছো, পরিবর্তনশীল রোধ বলবো। এরপরে আসো আমরা আর কি কি জিনিসপত্র দেখি। রিওস্টেট, তারপরে হচ্ছে আমাদের একটা রিওস্টেট, রিওস্টেট হচ্ছে আমাদের একটা রিওস্টেট, যেমন এই যে এটা হচ্ছে আমাদের একটা রিওস্টেট, যে এটাকে আমরা বললাম যে পরিবর্তনশীল রোধ, যেগুলার রোধের মান আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, যেগুলার রোধের মান আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এগুলোকে হচ্ছে আমরা কি বলবো, এগুলোকে আমরা হচ্ছে রিওস্টেট বা পরিবর্তনশীল রোধ বলবো। ওকে, পরিবর্তনশীল রোধ বলবো। এরপরে আসো আমরা আর কি কি জিনিসপত্র দেখি।
অ্যামিটার লাগবে। এই মনে করো আমাদের অ্যামিটার, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের একটা অ্যামিটার। এই যে এটা বেসিক্যালি অ্যামিটার বা মাল্টিমিটার হিসেবেও কাজ করার সময়। মাল্টিমিটার মানে কি জানো? মাল্টিমিটার মানে হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে অ্যামিটার ভোল্টমিটার দুটো একসাথে কাজ করে। যেমন যে এটা হচ্ছে আমাদের একটা অ্যামিটার, ঠিক আছে? দেখো এখানে অ্যামিটারে কি লেখা আছে, এই যে এম এ মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? এম এ মানে হচ্ছে আমাদের মিলি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারেরও 1000 ভাগ ছোট পর্যায়ে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের একটা অ্যামিটার, ঠিক আছে? তাহলে অ্যামিটার দিয়ে আমরা কি করি, যে যখন এটা হচ্ছে আমাদের একটা অ্যামিটারের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এখানে হচ্ছে তার কানেক্ট করা লাগে, ঠিক আছে? এই তার কানেক্ট করা হয় কোন একটা সার্কিটের সাথে। তো ওই সার্কিটের কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এই বিষয়টা আমরা অ্যামিটারের মধ্যে দেখিয়েছি। অ্যামিটার এখানে একটা কাঁটার মতো থাকে, এই কাঁটাটা হচ্ছে এদিকে রোটেট হলে এখানে যেই পয়েন্টের মধ্যে যাবে, যদি আমাদের 20-এর উপর যায় তাহলে আমি বলবো হচ্ছে ওই সার্কিটের 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। সো অ্যামিটার দিয়ে আমরা হচ্ছে মূলত কি করতে পারি, অ্যামিটার দিয়ে আমরা হচ্ছে গিয়ে কোন একটা সার্কিটে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেই বিষয়টা হচ্ছে আমরা দেখতে পারি। ওকে, দেখতে পারি, বুঝছো? তারপরে আসো আমরা যদি ভোল্টমিটার বের করি, ভোল্টমিটার দেখি, এটা হচ্ছে আমাদের একটা ভোল্টমিটার। এগুলো দিয়ে হচ্ছে আমরা ভোল্ট মাপতে পারি যে কোন একটা সার্কিটে কি পরিমাণ বা কোন একটা সার্কিটের একটা রোধের দুই প্রান্তে কি পরিমাণ বিভব পার্থক্য কাজ করতেছে সেটা বের করতে পারি যেভাবে, তেমনি পুরো একটা সার্কিটের বিভব পার্থক্য আমরা বের করতে পারি। বা পুরো একটা সার্কিটে কি পরিমাণ বিভব পার্থক্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সব কিছু দিয়ে হচ্ছে কি আমরা একসাথে কি করতে পারি, বের করতে পারি। তো এই হচ্ছে গেল মোটামুটি আমাদের কিছু কম্পোনেন্ট যেগুলো মোটামুটি ভাবে আমাদের কিসে থাকবে, আমাদের সার্কিটের মধ্যে থাকবে। বুঝতে পারছো? মোটামুটি ভাবে এগুলো হচ্ছে আমাদের সার্কিটের মধ্যে থাকবে। তো এই হচ্ছে গেল বর্তনীয় সার্কিটের কিছু বেসিক বা প্রধান কম্পোনেন্ট যেগুলা ইউজ করে আমরা সার্কিটে বিভিন্ন ধরনের কি বলে ডিজাইন বানাইতে পারি, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমরা একটু দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি সার্কিট ড্র করা লাগে। এখন আমরা দেখব হচ্ছে সার্কিট ড্রয়িং, ঠিক আছে? সার্কিট ড্রয়িং সার্কিট ড্রয়িং মানে বুঝছো, যে তোমাকে একটা সার্কিট ধরাই দিবে, এখন ওই সার্কিটটা তুমি কিভাবে আঁকবা, আমরা একটা সার্কিট কিভাবে আঁকবো এই জিনিসগুলো হচ্ছে আমরা আস্তে একটু দেখি, হ্যাঁ? আচ্ছা, তো সার্কিট ড্রয়িং কিভাবে করব, সার্কিট বানানোর জন্য প্রথমত আমাদের লাগবে একটা ব্যাটারি। আমাদের লাগবে হচ্ছে একটা ব্যাটারি। আমরা একটা ব্যাটারি নিই, হ্যাঁ? এই মনে করো আমাদের কাছে একটা ব্যাটারি আছে, ওকে? একটা ব্যাটারি নিলাম এবং ধরে নিলাম এই ব্যাটারির যে পটেনশিয়াল বা এই ব্যাটারির যে বিভব পার্থক্য সেটা হচ্ছে কত, 9 ভোল্ট বিভব পার্থক্যের একটা ব্যাটারি নিলাম প্রথমত আমরা, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো এই ব্যাটারির কি দুইটা পয়েন্ট আছে না? এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এবং যদি এই ব্যাটারির দুইটা প্রান্ত হয়, একটা হচ্ছে প্লাস প্রান্ত আর একটা হচ্ছে মাইনাস প্রান্ত, তাহলে এই যে পয়েন্টটাও হবে হচ্ছে আমাদের একটা পজিটিভ প্রান্ত, ঠিক আছে? পজিটিভ প্রান্ত, এবং এটা হবে হচ্ছে আমাদের একটা নেগেটিভ প্রান্ত। কারণ কি? কারণ এই প্রান্তটা ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্টেড, এই প্রান্তটা ব্যাটারি পজিটিভের সাথে কানেক্টেড, এই জন্য এটাকে আমি পজিটিভ প্রান্ত বলবো, এটাকে নেগেটিভ প্রান্ত বলবো। আচ্ছা, এরপরে আমাদের কি লাগবে? আচ্ছা, তাহলে আমাদের প্রথমত কি লাগলো, আমাদের ফার্স্টে লাগলো হচ্ছে ভাইয়া ব্যাটারি। আমরা নিলাম হচ্ছে একটা ব্যাটারি যেটা 9 ভোল্টের, ঠিক আছে? একটা 9 ভোল্ট ব্যাটারি নিয়ে আমরা মূলত কাজ করা শুরু করলাম, ওকে? এরপরে কি লাগবে? এরপরে লাগবে হচ্ছে ভাইয়া আমাদের কাছে তার লাগবে। আমাদের লাগবে হচ্ছে তার বা ওয়্যার লাগবে, ওকে? এখন আমরা তার নিয়ে আসবো। মনে করো আমরা এখন কি কালার তার, আমরা হলুদ কালারের তার নিয়ে আসি। চলো, তার মনে করো কানেক্ট করলাম, একটা তার কানেক্ট করলাম, একটা তার লাগাইলাম আর কি, এটা পজিটিভ প্রান্তে একটা তার লাগাইলাম, ওকে? তার লাগানোর পরে
এখন ভাবতেছি যে না, তার দিয়ে কি হবে, আমরা এবার একটা রোধ নিয়ে আসি। আমরা এবার একটা রোধ নিয়ে আসবো। কি কালার আনলাম এটা, আমরা এবার একটা রোধ নিয়ে আসি। ঠিক আছে, আমরা এবার একটা রোধ নিয়ে আসি। রোধ বা রেজিস্ট্যান্স লাগবে, রোধ নিয়ে আসতে হবে। তাহলে এবার একটা রোধ নিয়ে আসো ভাইয়া, একটা রোধ নিয়ে আসো। রোধটাকে তুমি মনে করো, আচ্ছা রোধ দেখতে কেমন, রোধ দেখতে হচ্ছে গিয়ে বেসিক্যালি মনে করো এই মনে করো একটা রোধ আর তোমার কাছে আছে, এই মনে করো তোমার কাছে একটা রোধ আছে, এই রোধের একটা ভ্যালু আছে মনে করো 2 ওহম। রোধের একক ওহম না, ওহম তো জানো এটা। তাহলে রোধের একক মনে করো 2 ওহম। তো 2 ওহমের একটা রোধ তোমার কাছে যদি থাকে, তুমি কি করলা, তুমি কি করলা ভাইয়া, তুমি যে কাজটা করলা, তুমি হচ্ছে এই রোধটাকে, এই রোধটাকে তুমি ধরে এনে, এই রোধটাকে তুমি হচ্ছে গিয়ে ধরে এনে, রোধটাকে তুমি ধরে এনে এই তারের এক প্রান্তে বসাই দিলা, এই তারের যে কোনো এক প্রান্তে বসাই দিলা। ধরে এনে রোডটাকে ধরে এনে তুমি এই প্রান্তে বসাই দিলা, তাই না? এই প্রান্তে বসাই দিলা না, প্রান্তে বসাই দিলা। তাহলে দেখো এই রোধেরও তো 2টা প্রান্ত আছে, একটা হচ্ছে এই প্রান্ত, একটা হচ্ছে এই প্রান্ত। তাহলে আরেকটা যে প্রান্ত আছে, আরেক প্রান্তে তুমি আবার তার টানা শুরু করো, আবার তার টানা শুরু করো। তুমি যখন এই তারটা টানলা, তারটা টানলা, টেনে আবার ওই যে ব্যাটারির নেগেটিভ প্রান্ততে যখন তুমি এরকম একটা ডিরেক্ট সংযোগ দিয়ে দিলা, তখন এখানে একটা সার্কিট তৈরি হয়েছে। তাহলে এখানে কি তৈরি হইলো, তাহলে এখানে আমাদের একটা সার্কিট তৈরি হয়। এটাই হচ্ছে আমাদের একটা বর্তনী, এটাই হচ্ছে আমাদের একটা বর্তনী। বুঝছো, বুঝছো বর্তনী কি অ্যাকচুয়ালি? বর্তনী মানে কি? বর্তনী মানে হচ্ছে একটা বদ্ধ জায়গা, যে জায়গার মধ্যে যে মূলত তড়িৎ প্রবাহিত হয়। এখন এখানে কোন জায়গা থেকে তড়িৎ প্রবাহিত হবে? আমি যে ব্যাটারি ইউজ করছি, ব্যাটারির তো 2টা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এবং আমরা বলছিলাম যে পজিটিভ প্রান্ত যেটা, সেটার মধ্যে থাকে উচ্চ বিভব। পজিটিভ যে প্রান্তটা, পজিটিভ যে প্রান্তটা, সেটার মধ্যে থাকে হচ্ছে আমাদের উচ্চ বিভব। কি থাকে? উচ্চ বিভব। আর নেগেটিভ যে প্রান্ত, নেগেটিভ প্রান্ত মানে হচ্ছে আমাদের নিম্ন বিভব। তাহলে আমরা 2টা স্টেটমেন্ট জানি। স্টেটমেন্ট 2টা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কে যায় বলো তো? তড়িৎ। পজিটিভ থেকে নেগেটিভ দিকে তড়িৎ প্রবাহিত হয়, এবং নেগেটিভ থেকে পজিটিভের দিকে আমাদের কি ইলেকট্রন প্রবাহিত হয়। তাহলে ভাইয়া এখান থেকে তুমি ডিরেক্ট বলতে পারো যে আমাদের যে এই বর্তনীর 2টা পার্ট ছিল, আমাদের যে বর্তনীর 2টা পার্ট ছিল, একটা পার্ট হচ্ছে পজিটিভ আর একটা পার্ট হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এই যে পজিটিভের থেকে নেগেটিভের দিকে আমাদের কে পাস বা কে যাচ্ছে, আমাদের যাবে হচ্ছে আই বা কারেন্ট। আর যদি নেগেটিভ থেকে পজিটিভের কথা চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে কে যাবে? সেক্ষেত্রে যাবে হচ্ছে আমাদের ইলেকট্রন। তাইলে একটা বর্তনীর যে তড়িৎ কোষ ইউজ করব বা ব্যাটারি ইউজ করব, সে তড়িৎ কোষ বা ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে অলওয়েজ কারেন্ট বের হয়, কারেন্ট বের হয়। আর নেগেটিভ প্রান্ত থেকে হচ্ছে কি অলওয়েজ আমাদের কি বের হয়? নেগেটিভ প্রান্ত দিয়ে হচ্ছে আমাদের, নেগেটিভ প্রান্ত দিয়ে হচ্ছে আমাদের কি, নেগেটিভ প্রান্ত দিয়ে আমাদের ইলেকট্রন প্রবাহিত হয়। বুঝছি? এই বুঝছি, বুঝছো কিনা ভাইয়া বলো তো? আমি একদম তোমাদেরকে সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি, যত সহজভাবে বোঝানো যায় তোমাদেরকে ফিল করার ট্রাই করতেছি, ফিল করানোর ট্রাই করতেছি। ঠিক আছে, বুঝছো? তাহলে এখন যদি তুমি চিন্তা করো যে তুমি যে রোধটা নিছিলা ভাইয়া, তুমি যে রোধটা নিছিলা, এই রোধের, এই রোধটা কি? এই রোধটা হচ্ছে বেসিক্যালি 2 ওহমের ছিল না? এই রোধটা কি বেসিক্যালি 2 ওহমের ছিল না? 2 ওহমের ছিল। তুমি ইউজ করছো কয় ভোল্ট? তুমি ইউজ করছো 9 ভোল্ট। এখন যদি তোমাকে আমি বলি ভাইয়া এই বর্তনীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, যখনই কোনো একটা বর্তনী দিয়ে তোমাকে বলবে যে এই বর্তনীর তড়িৎ কি পরিমাণ প্রবাহিত হচ্ছে বা অমুক রোধের 2 প্রান্তে বিভব পার্থক্য কত, তখন যেই কাজটা করবা, আমরা যে ওহমের সূত্র জানি ভাইয়া, আমরা যে ওহমের সূত্র জানি, আমরা ওহমের সূত্র জানি না? ওহমের সূত্র কি? ওহমের সূত্র ছিল, ওহমের সূত্র ছিল এরকম যে আই ইজ প্রপোর্শনাল, আই ইজ ইকুয়াল টু কি ডেল ভি বাই আর, ডেল ভি বাই আর। তাহলে এখানে ডেল ভি কত বা বিভব পার্থক্য কত? 2 প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 9 ভোল্ট। আর রোধ কত? 2 ওহম।
এখান থেকে ভাগ করলে পাবো কি 4.5 অ্যাম্পিয়ার। 4.5 অ্যাম্পিয়ার হচ্ছে না? তাহলে এই সার্কিটের মধ্যে এখন আমার 4.5 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। বুঝছো? এই সার্কিটের মধ্যে আমার 4.5 অ্যাম্পিয়ার কি তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটার মানে এইটা। বুঝছো 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 না? বিষয়টা বুঝছো যে একটা সার্কিট থাকবে, সার্কিটের মধ্যে একটা রোধ থাকতে পারে, একাধিক রোধও থাকতে পারে। একাধিক রোধ থাকলে কি হবে সেটা আমরা পরে আসতেছি। বাট এই সার্কিটে যেমন আমাদের একটাই রোধ আছে, তাহলে এই সার্কিটে আমার যদি বলে দেয় যে বিভব পার্থক্য 9 ভোল্ট আর ওহম এত ওহম, তাহলে এখান থেকে কারেন্টের পরিমাণ যেভাবে বের করতে পারতেছি। আবার মনে করো আমাকে যদি কারেন্ট বলে দিত যে এই সার্কিটে একটা 2 ওহম রেজিস্টার ইউজ করা হয়েছে এবং এই সার্কিটের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে বিভব পার্থক্য কত? তখন তুমি লিখতে যে বিভব পার্থক্য ডেল ভি ইজ ইকুয়াল টু আইআর। তাহলে 2 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, 2 ওহম যদি রোধ থাকে, তাহলে 2 দুগুণে 4 ভোল্ট বিভব পার্থক্য কাজ করবে এই পুরো সার্কিটের দুই প্রান্তে। এই যে 4 ভোল্ট। তার মানে সবকিছুর মানে এই চ্যাপ্টারে যা যা ম্যাথ পাবো আমরা, প্রত্যেকটা ম্যাথ আমাদেরকে ইউজ করতে হবে কি দিয়ে? প্রত্যেকটা ম্যাথ আমাদেরকে ইউজ করতে হবে ওহমের সূত্র দিয়ে। ঠিক আছে? ওহমের সূত্র দিয়ে প্রত্যেকটা ম্যাথ সলভ করতে হবে ভাইয়া। কোন সূত্র থেকে? ওহমের সূত্র থেকে। ওহমের সূত্র থেকে আমাদের প্রত্যেকটা ম্যাথ সলভ করতে হবে। বুঝছো? এই হচ্ছে তোমার সার্কিট নিয়ে পড়াশোনা শুরু। এই হচ্ছে তোমার সার্কিট নিয়ে মূলত পড়াশোনা শুরু। এখন আমরা আস্তে আস্তে অনেকগুলো সার্কিট দেখবো। আসো এরপরে আমরা তুল্য রোধ বলি। তুল্য রোধ, এটা হচ্ছে রোধ নিয়ে কাহিনী। বললাম না যে একটা সার্কিটে একাধিক রোধ থাকতে পারে এবং এই একাধিক রোধ একাধিক কম্বিনেশনে থাকতে পারে। ঠিক আছে? একাধিক রোধ একাধিক কম্বিনেশনে থাকতে পারে। তো একটা সার্কিটের মধ্যে রোধের কম্বিনেশনটা মাত্র 2 টাইপের হয়। রোধের কম্বিনেশনটা 2 টাইপের হয়। একটা হচ্ছে শ্রেণী কম্বিনেশন বা শ্রেণী সমবায় বর্তনী, যেমন বা শ্রেণী বর্তনী বলে সিরিজ সার্কিট। এটাকে কি বলে? সিরিজ সার্কিট। ঠিক আছে? তুল্য রোধ সিরিজ সার্কিটের ক্ষেত্রে কেমন হয় সেটা আমরা দেখব। আচ্ছা, আমি আগে রোধ নেই কয়েকটা। মনে করো আমার কাছে 3টা রোধ আছে। ঠিক আছে? মনে করো আমার কাছে 3টা রোধ আছে। এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। আমার কাছে মনে করো এরকম 3টা রোধ আছে। ঠিক আছে? এখন এই 3টা রোধের এখন এই যে 3টা রোধ আছে না, এই 3টা রোধকে আমি যদি পাশাপাশি সংযোগ দেই, দ্যাট মিনস এই 3টা রোধকে যদি আমি এখন একত্রে সংযোগ দেই, তাহলে জিনিসটা এরকম হবে না দেখতে? তিনটা রোধকে জাস্ট আমি কি করছি? 3টা রোধকে আমি ভাই মাঝখান দিয়ে খালি যোগ করে দিচ্ছি একটার সাথে আরেকটা। 3টা রোধকে জাস্ট আমি একটার সাথে আরেকটা কি করছি? 3টা রোধকে জাস্ট আমি একটার সাথে আরেকটা যোগ করে দিচ্ছি ভাই, আর কিছু করি নাই। তাহলে কি এরকম একটা ফরম্যাট আসে না একসাথে? এবার তুমি চিন্তা করো যে এই যে বর্তনী বা এই যে সার্কিটটা পাইলাম, এই সার্কিটের কি কি রোধ পাচ্ছি আমি? মনে করো এটাকে বললাম R1, এটা মনে করো আমাদের R2, এটা মনে করো আমাদের R3। R1, R2, R3। ঠিক আছে? এই মনে করো 3টা রোধ পাইলাম। আচ্ছা পাইলাম। আচ্ছা এবার চিন্তা করো যে এই 3টা রোধের যদি আগ পিছ পয়েন্ট, যেমন R1 রোধের আমি যদি 2টা পয়েন্ট চিন্তা করি, তাহলে এই 2টা পয়েন্ট, একটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। আবার R2 এর ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট এন্ডিং পয়েন্ট আছে, 3 এর ক্ষেত্রেও আছে, তাই না? প্রত্যেকটা রোধের ক্ষেত্রে কি আছে? ইনিশিয়াল পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্ট আছে। তাহলে যখন আমি এদেরকে একসাথে কানেক্ট করতেছি, তখন এদের মনে করো ইনিশিয়াল এন্ডিং পয়েন্ট থাকবে, তাই না? প্রত্যেকটারই ইনিশিয়াল পয়েন্ট এন্ডিং পয়েন্ট থাকবে। এবং যদি আমার R1 এর ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট হয় A, এন্ডিং পয়েন্ট যদি হয় B, এন্ডিং পয়েন্ট যদি হয় B, তাহলে দেখো R2 এর ক্ষেত্রে এখন আবার ইনিশিয়াল পয়েন্ট B হয়ে গেছে না? B হয়ে গেছে। R2 এর ক্ষেত্রে এন্ডিং পয়েন্ট যদি C হয়, আবার R3 এর ইনিশিয়াল পয়েন্ট কিন্তু C হয়ে গেছে। এবং সাথে সাথে R3 এর এখন যে কোনো একটা এন্ডিং পয়েন্ট তুমি D চিন্তা করলা। এখন দেখো যে তোমার যে 3টা রোধ আছে, এই 3টা রোধের ইনিশিয়াল এবং এন্ডিং পয়েন্ট কিন্তু 3টা ডিফারেন্ট। যে R1 এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি,
তাহলে R1 এর ক্ষেত্রে আমার ইনিশিয়াল পয়েন্ট এন্ডিং পয়েন্ট কি AB, R2 এর ক্ষেত্রে কি কি, R2 এর ক্ষেত্রে হচ্ছে BC, R3 এর ক্ষেত্রে CD। তাহলে এই তিনটা ইনিশিয়াল পয়েন্ট এন্ডিং পয়েন্ট তিনটা আলাদা আলাদা রোধের জন্য তিন রকম না? তাইলে যদি কখনো কোনো বর্তনীতে একাধিক রোধ যদি এমনভাবে সাজানো থাকে যে তাদের ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট ডিফারেন্ট হয়, তাহলে ওই তিনটা রেজিস্ট্যান্স বা রেজিস্টার আমাদের কাছে সিরিজ সমবায় বা শ্রেণী সমবায় থাকে, এভাবে আমরা ধরে নিব। দ্যাট মিনস যদি কোনো বর্তনীতে একাধিক রোধ পরপর এমনভাবে সাজানো থাকে যে তাদের ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট প্রত্যেকটা রোধের জন্য আলাদা আলাদা হয়, তাহলে তারা সিরিজে আছে। তার মানে সেই রোধগুলো কিসে আছে? সেই রোধগুলো সিরিজে আছে। আচ্ছা, তো আলাদা আলাদা অবস্থায় যখন তারা আলাদা আলাদা অবস্থায় ছিল, তার মানে কি আলাদা আলাদা অবস্থা কি? তাদের মধ্যে রোধগুলো ছিল এরকম যে R1 ওহম, R2 ওহম, R3 ওহম এরকম করে ছিল। আর যখন আমি তাদেরকে একসাথে করে দিচ্ছি, সিরিজে দিয়ে দিচ্ছি, যখন তাদেরকে আমি কি দিয়ে দিচ্ছি? সিরিজে দিয়ে দিচ্ছি, তখন তাদের যে রোধটা একত্রিত হবে, ওই একত্রিত রোধকে আমরা বলবো হচ্ছে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট অফ দ্য রেজিস্ট্যান্সেস অথবা রেজিস্টর, চাই বলো না কেন, ঠিক আছে? তাহলে এইখান থেকে যদি এখন আমি ভাইয়া তুল্য রোধ বের করতে চাই, সুতরাং ভাই এখানে আমি যদি তুল্য রোধ বের করতে চাই, সে তুল্য রোধটা হবে হচ্ছে আমাদের আর ইকুইভি, ঠিক আছে? আর ইকুইভি বা আর ইকুইভ্যালেন্ট তুল্য রোধ হবে হচ্ছে আমাদের সিম্পলি এই যে তিনটা যে রোধ নিছি, এই তিনটা রোধের সিম্পলি বীজগাণিতিক যোগফল। এখন যদি এরকম হইতো যে R1 এর ভ্যালু হচ্ছে 1 ওহম, R2 এর ভ্যালু হচ্ছে 2 ওহম, R3 এর ভ্যালু হচ্ছে 3 ওহম, তাহলে আমি কি করতাম? সিম্পলি 1 + 2 + 3, তাহলে এখান থেকে আমাদের কি আসতো? 6 ওহম আসতো। এই 6 ওহম হচ্ছে আমাদের এই সিরিজ বর্তনীর জন্য তুল্য রোধ। বুঝছো? সিরিজ মানে কি? সিরিজ মানে হচ্ছে আলাদা আলাদা যে রোধগুলা একসাথে কানেক্টেড থাকবে, বাট তাদের ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট ডিফারেন্ট হবে। কি হবে? ডিফারেন্ট হবে। এটাই হচ্ছে আমাদের শ্রেণী বর্তনী। তাহলে আমি যদি তোমাদেরকে এখন একটা কমপ্লিট শ্রেণী বর্তনী আঁকা দেখাই, আরে আল্লাহ, বারবার ভুল করতেছি আজকে। যদি তোমাদেরকে এখন আমি আলাদা আলাদা করে শ্রেণী বর্তনী এঁকে দেখাই, আচ্ছা, যদি তোমাদেরকে আমি আলাদা করে এখন শ্রেণী বর্তনী এঁকে দেখাই, মনে করো তাহলে আমি এখন এমন একটা বর্তনী আঁকবো যে বর্তনীতে আমাদের তিনটা রোধ শ্রেণীতে থাকবে। তাহলে বর্তনীটা কি হবে? তাহলে বর্তনী আঁকার জন্য প্রথমে আমি একটা ব্যাটারি বা তড়িৎ কোষ নিয়ে নিলাম, যে তড়িৎ কোষের একটা পজিটিভ প্রান্ত থাকবে, একটা নেগেটিভ প্রান্ত থাকবে। এখন আমি এই মানে ব্যাটারি বা তড়িৎ কোষ থেকে তার দিয়ে কানেক্ট করব। তাহলে মনে করো তার দিয়ে কানেক্ট করলাম, ঠিক আছে? তার দিয়ে কানেক্ট করলাম। তার দিয়ে কানেক্ট করার পরে এই তারের এক প্রান্ত থেকে এখন আমি রোধগুলো বসানো শুরু করব। রোধগুলো যদি আমি এখন বসাই, তাহলে কি এই যে একটা পাইলাম R1 রোধ, R2 রোধ, R3 রোধ, তাই না? তিনটা রোধকে বসাইলাম। বসানোর পরে কি করব? বসানোর পরে জাস্ট সিম্পলি এদেরকে যোগ করে দিব। সিম্পলি এদেরকে আমাদের যেই ব্যাটারির আরেক প্রান্ত আছে সেখানে যোগ করে দিলাম। তাহলে কি হইলো ভাই? তাহলে এখান থেকে কি হইলো? তাহলে দেখো এই যে আমাদের R1 ছিল, এই যে আমাদের R2 ছিল, এই হচ্ছে আমাদের R3 ছিল। ওকে, এবং এটা আলাদা আলাদা করে আমি যদি বলতাম যে এটা আমাদের 1 ওহম, এটা আমাদের 2 ওহম, এটা আমাদের 3 ওহম, তাই না? এবং মনে করো যে আমাদের এখানে 6 ভোল্ট ইউজ করা হয়েছে, তাহলে আমাকে যদি এখন বলে যে এই বর্তনীর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস হবে বা আই পাবো আমি এখান থেকে, তাহলে অ্যাকর্ডিং টু ওহমস সূত্র আমি এখান থেকে বলতে পারি আই ইজ ইকুয়াল টু ডেল ভি বাই আর। তাহলে ডেল ভি আমরা জানতেছি কত? 6 ভোল্ট। আর এর ভ্যালু হচ্ছে কি? এই তিনটার আমি এখন ইকুইভ্যালেন্ট বের করব। আর ইকুইভ্যালেন্ট আমি বের করে নিব। আর ইকুইভ্যালেন্ট কি হবে? R1 প্লাস R2 প্লাস R3, সেখান থেকে তুমি পাবা কত? 1 প্লাস 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত? 6 ওহম। তাহলে কি এখানে আর এর জায়গায় 6 বসাবো, তুমি এখান থেকে পাবা হচ্ছে ভাইয়া 1 অ্যাম্পিয়ার। তার মানে এই অবস্থায় এই সার্কিটের মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এই অবস্থায় এই সার্কিটে 1 ওহম কারেন্ট প্রবাহিত হবে। বুঝছি ভাইয়া? ব্যাপারটা বুঝতে পারছি? ব্যাপারটা কি বুঝতে পারছি?
বলো 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই গেল মোটামুটি আমাদের শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিট। ধারণা পাইছো না একটা? আচ্ছা, যদি ধারণা পেয়ে থাকো, এখন আমরা দেখব সমান্তরাল বর্তনী মানে কি, বা সমান্তরাল সমবায়টা অ্যাকচুয়ালি কি। আগের মতো তাই খুবই সহজ। কি করবা? আগের মতো 3টা রোধ নিবা। এই মনে করো একটা রোধ, এটা হচ্ছে কেন, এই মনে করো একটা রোধ, এই মনে করো আরেকটা রোধ, এটা মনে করো আমাদের আরেকটা রোধ। তাহলে কি করব? এটা মনে করো আমাদের R1, এটা মনে করো আমাদের R2, এটা মনে করো আমাদের R3। ঠিক আছে, এই যে 3টা রোধ তুমি নিলা না, এই 3টা রোধকে এখন যে কাজটা করবা, এই 3টা রোধকে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে আলাদা আলাদা করে বসানোর ট্রাই করবা। এবার যদি এরকম হয়, মনে করো যদি এরকম হয় যে আমি প্রথম রথটাকে নিলাম, প্রথম রথটাকে নিলাম, এটা নিচে দ্বিতীয় রথটাকে নিলাম, এটা নিচে তৃতীয় রথটাকে নিলাম, নেওয়ার পরে তিনটা রোধেরই দেখো একটা জিনিস তোমরা খেয়াল করো আমি কি করতেছি এখানে। তিনটা রোধের ক্ষেত্রেই এই দেখো, এটা আমাদের কি R1 ছিল, এটা আমাদের R2 ছিল, এটা আমাদের R3 ছিল, তাই না? R3 ছিল। তাহলে R1 এই যে R1 এর যেই ইনিশিয়াল পয়েন্ট, এন্ডিং পয়েন্ট যদি B হয়, তাহলে R2 এরও ইনিশিয়াল পয়েন্ট এন্ডিং পয়েন্ট সেম, R3 এরও ইনিশিয়াল পয়েন্ট এন্ডিং পয়েন্ট সেম কিনা দেখো, এটাকে এইভাবে লেখা যেই কথা, আবার এটাকে এইভাবে একইভাবে তুমি আবার এইভাবেও লিখতে পারো। এভাবেও লিখতে পারো। দেখো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে মনে করো R3। তাহলে দেখো R1 এর স্টার্টিং পয়েন্ট A, এন্ডিং পয়েন্ট B যদি হয়, এই যে R1, এটা পুরো আমাদের R1, তাহলে R2 এর ক্ষেত্রে AB, R3 এর ক্ষেত্রে AB, তাই না? তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে R1, R2 এবং R3 তিনটারই এন্ডিং পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্ট সেম, ইনিশিয়াল পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট সেম। যেহেতু সেম, এই জন্য এদেরকে আমি যে কম্বিনেশন আন্ডারে ফালাবো সেটা হচ্ছে আমাদের সমান্তরাল বর্তনী। আগে কি ছিল? আগেরটাতে ছিল যে তিনটার ইনিশিয়াল পয়েন্ট এন্ডিং পয়েন্ট আলাদা আলাদা, দেখো যে আলাদা আলাদা, ABBCCD আলাদা আলাদা, তাই না? এবার কিন্তু তিনটার ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল এন্ডিং পয়েন্ট সেম। R1 এর ক্ষেত্রে AB, R2 এর ক্ষেত্রেও AB, আবার R3 এর ক্ষেত্রেও কি ভাইয়া AB। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু AB। তার মানে কি প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু সেম, এজন্য আমি এই সমবায়টাকে বলবো হচ্ছে সমান্তরাল সমবায় বর্তনী। তার মানে আমি যদি এখন একটা বর্তনী তোমাদেরকে ড্র করে দেখাই, যে বর্তনীতে ফার্স্টে আমার মনে করো একটা কি লাগবে, ফার্স্টে আমাদের একটা তড়িৎ কোষ লাগলো, যে তড়িৎ কোষে মূলত হচ্ছে গিয়ে আমাদের কি থাকতেছে, তড়িৎ কোষে আমাদের একটা প্লাস প্রান্ত থাকে, একটা মাইনাস প্রান্ত থাকে, এবং আমি বলতেছি যে আমাদের বিভব পার্থক্য যদি হয় 9 ভোল্ট। তাহলে এখন আমি এখানে কি কানেক্ট করব? এখানে আমি এখন আমাদের এই যে রোধগুলো আছে এই রোধগুলোকে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য আমি কি কাজ করতেছি? কানেক্ট করার জন্য আমি এই কাজটা যদি করি যে এরকম একটা লাইন টেনে আমি তিনটা রোধকে জাস্ট এভাবে বসায় দিলাম। কি করলাম? তিনটা রোধকে সিম্পলি বসাইলাম, আমি সিম্পলি এভাবে বসায় দিলাম। দেখো বসায় দিয়ে জাস্ট লাস্টে কানেক্ট করে দিলাম তিনটা লাইনকে, বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের R1 ছিল, এ আমাদের R2 ছিল, এই হচ্ছে আমাদের R3। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? আমাদের প্রত্যেকটা রোধের
এন্ডিং পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট কিন্তু সেম। তো যখন এরকম কন্ডিশনে আমাদের একটা সার্কিট থাকবে তখন আমি তাকে বলবো হচ্ছে একটা কি বর্তনী, এটা হচ্ছে আমাদের একটা সমান্তরাল বর্তনী। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা সমান্তরাল সমবায় বর্তনী, সমান্তরাল সমবায় বর্তনী। এবং এই বর্তনীর ক্ষেত্রে আমি আলাদা করে আমাদেরকে যদি তুল্য রোধ বের করতে বলে যে এখানে যে রোধগুলা ইউজ করছি এই রোধগুলার একত্রিত রোধ কত, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে তুল্য রোধ বের করতে চাই তাহলে তুল্য রোধটা আমরা কিভাবে বের করবো বলো? তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বের করার নিয়ম হচ্ছে 1/r পি, পি মানে হচ্ছে প্যারালাল, 1/r পি মানে হচ্ছে প্যারালাল, এটা ইজ ইকুয়াল টু হবে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। বুঝছি? তাহলে আমি যদি এখান থেকে আরপি বের করতে চাই তাহলে কি আসবে, এটা আমি লিখতে পারি হচ্ছে আরপি ইনভার্স 1, রাইট? আমি এখান থেকে কি বলতে পারি, আরপি ইনভার্স 1 ইজ ইকুয়াল টু আমি বলতে পারি হচ্ছে r1 ইনভার্স 1 r2 ইনভার্স 1 প্লাস r3 ইনভার্স 1। বুঝছো না? বুঝছো? এই হচ্ছে আমাদের সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ বের করার সূত্র। এখানে দুইটা রোধ থাকতে পারে, তিনটা রোধ, চারটা রোধ, পাঁচটা রোধ, অনেকগুলো রোধ থাকতে পারে। জাস্ট আমরা এরকম 1/1 করে দিব বা ইনভার্স করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। বুঝছো? তাহলে আমাকে যদি বলে যে এই সার্কিটের ক্ষেত্রে যদি এটা হচ্ছে আমাদের একটা সার্কিট হয়, এটা যদি আমাদের একটা সার্কিট হয়, আমাকে যদি বলে যে এই সার্কিটের ক্ষেত্রে যদি 9 ভোল্ট ইউজ করা হয় এবং 1 ওহম তিনটা যদি 1 ওহম রোধ ইউজ করা হয় তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত? ঠিক আছে, তাহলে কারেন্টের মান যদি বের করতে হয় তাহলে আমরা এখান থেকে দেখতেই পারতেছি যে আমাদের পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট ফ্লো করা শুরু করবে। ঠিক আছে, কারেন্ট ফ্লো করা শুরু করবে। তুমি আরেকটা ভাবে এখান থেকে বুঝতে পারবা যে এটা আমাদের একটা সমান্তরাল বর্তনী চেনার আরেকটা উপায়, সেটা হচ্ছে যে তুমি যখন সার্কিট অ্যানালাইসিস করতেছো তুমি দেখতেছো যে পজিটিভ প্রান্ত থেকে আমাদের কারেন্ট বের হলো, কারেন্ট গেল এই পাশে যাচ্ছে, গিয়ে কারেন্টটা যখন এই পয়েন্টে আসলো তখন কিন্তু আমাদের কারেন্টটা ভাইয়া তিনটা ভাগে আমাদের কারেন্টটা ভাগ হয়ে গেল। ঠিক আছে, আমাদের কারেন্টটা ঢুকে কিন্তু তিনটা আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গেল। এখান দিয়ে যে কারেন্ট যাবে সেটা হবে আমাদের I1 পরিমাণ, এখান দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে I2 পরিমাণ, আর এখান দিয়ে যে আমাদের কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আমাদের I3 পরিমাণ। তার মানে কারেন্ট কিন্তু তিন ভাগে ভাগ হয়ে গেল। যখনই ভাগ হয়ে যাওয়ার বিষয় চলে আসতেছে তখনই আমরা তাকে সমান্তরাল বর্তনী বলবো। আর আমরা যদি ওইভাবে বুঝতে পারি পয়েন্ট দিয়ে তাহলে তো আরো ভালো, পয়েন্ট দিয়ে বোঝাটাই হচ্ছে গিয়ে বেটার। ঠিক আছে, তাহলে এখান দিয়ে আমি যদি এখন এই পুরো বর্তনীর কারেন্ট বের করতে চাই তাহলে প্রথমত আমাকে এই সার্কিটটার ক্ষেত্রে তুল্য রোধ বের করতে হবে ভাইয়া। এই সার্কিটটার ক্ষেত্রে আমি যদি তুল্য রোধ বের করতে চাই তাহলে তুল্য রোধ কিভাবে বের করবো, যে আমি তুল্য রোধ বের করবো 1/rp ইজ ইকুয়াল টু হবে আমাদের 1/r1 1/r2 প্লাস 1/r3। তাহলে দেখো r1 এর ভ্যালু কত 1, r2 এর ভ্যালু কত 1, r3 এর ভ্যালু কত 1, r3 এর ভ্যালু কত যে 1। তাহলে কি আসছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 3 আসতেছে না, 3 ওহম। তাহলে এটা তো 1/rp এর ভ্যালু, তাহলে rp কত আসবে ভাইয়া, rp আসবে হচ্ছে আমাদের 1/3 ওহম, 1/3 ওহম আসতেছে আমাদের rp, তাই না? 1/3 আসতেছে আমাদের rp। তাহলে এই যে বর্তনী, এই পুরো বর্তনীটার তুল্য রোধ কিন্তু 1/r3। বুঝছো, 1/r3 পরিমাণ। তাহলে এখান থেকে যদি আমি এখন কারেন্ট বের করতে চাই তাহলে আমি কি লিখবো, কারেন্ট I ইজ ইকুয়াল টু ডেল V/R, তাই না? ডেল V/R। এখান থেকে ডেল ভি দেওয়া আছে আমাদের 9, আর এর ভ্যালু দেওয়া আছে 1/3। তাহলে এখান থেকে যদি আমি ম্যাথমেটিক্যালি হিসাব করি 9 × 3 আসতেছে কত 27 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই সার্কিটের মধ্যে দিয়ে 27 অ্যাম্পিয়ার কারেন্ট
প্রবাহিত হবে। বুঝছো, আমাদের এই সার্কিটের মধ্য দিয়ে 27 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। বুঝছি কিনা বলো তো ভাইয়া? এই সার্কিটের মধ্যে দিয়ে 27 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এই হচ্ছে গেল আমাদের সমান্তরাল বর্তনীর কাহিনী। এ হচ্ছে গেল আমাদের কিসের কাহিনী? সমান্তরাল বর্তনীর কাহিনী। ওকে, এ হচ্ছে গেল আমাদের সমান্তরাল বর্তনীর কাহিনী। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। এখন আমরা চলো আরেকটা যদি বর্তনী দেখি। আমরা যদি আরেকটা বর্তনী দেখি, মনে করো এই হচ্ছে আমাদের একটা বর্তনী, যদি হয়, মনে করো আমি একটা বর্তনী আঁকতেছি, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে আঁকবে কিন্তু। মনে করো এই হচ্ছে আমাদের একটা বর্তনী, এটা আমাদের একটা বর্তনী, এবং এই বর্তনীর ক্ষেত্রে আমাকে কোশ্চেনে বলছে যে কি করো, তুল্য রোধ বের করো, আর ইকুইভ্যালেন্ট বের করো এবং তড়িৎ বের করো। ঠিক আছে, যদি এরকম ভাবে বের করতে বলে তাহলে ফার্স্ট কাজই হবে আমাদের তুল্য রোধটাকে বের করে নাও। যে কোনো সার্কিটের মোট তড়িৎ প্রবাহ যখন বের করবা তখন আগে তুল্য রোধটাকে বের করে নিতে হবে, তুল্য রোধ মাস্ট বের করতে হবে। তাহলে আমরা যদি এখন এখান থেকে তুল্য রোধ বের করতে চাই, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, সার্কিটটাকে অ্যানালাইসিস করো আগে। হ্যাঁ, তো এই সার্কিটে আমাদের কি প্লাস প্রান্ত থেকে কারেন্ট বের হবে, তো কারেন্ট যাচ্ছে, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, যায় এই যে দেখো কারেন্ট যখন এই পয়েন্টে আসলো, তখন কিন্তু কারেন্টটা কোনো ভাগে ভাগ হচ্ছে না। দেখো এই পয়েন্টে এসে 2 ওহম ক্রস করলো, 3 ওহমটাও কিন্তু ক্রস করলো, কারেন্ট কি কোনো ভাগে ভাগ হয়েছে? কারেন্ট কিন্তু কোনো জায়গায় ভাগ হয় নাই। যেহেতু কারেন্টের ভাগ হওয়ার বিষয় আসে নাই, তাহলে অবশ্যই আমার এটুক জায়গা হচ্ছে সিরিজ সার্কিটের মধ্যে আছে, মানে এটুক পার্ট হচ্ছে আমাদের সিরিজ বা কি বলে এটাকে, শ্রেণী সমবায় বর্তনী হিসেবে কাজ করবে। আবার তুমি যদি বিন্দু দিয়ে চিন্তা করো, তাহলে এখানে যে পয়েন্টগুলো কাজ করতেছে 2 ওহম আর 3 ওহমের আগে, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এটা যদি সি পয়েন্ট হয়, তাহলে তুমি দেখতেই পারতেছো যে 2 ওহমের যে পয়েন্টগুলো সেটা হচ্ছে এ বি, এবং 3 ওহমের যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে কি বিসি। তাহলে ডিফারেন্ট পয়েন্ট যেহেতু আছে, এই জন্য আমি এটাকে কিন্তু সিরিজ সার্কিট হিসেবে অবশ্যই কনসিডার করব। হ্যাঁ, আচ্ছা, এরপরে যখন এই পয়েন্টে আসলো, এটা যদি সি পয়েন্ট হয়, অবশ্যই ভাই এটাও আমাদের সি পয়েন্ট, কারণ একই পয়েন্ট, একই লাইনের মধ্যে আছে আর কি। হ্যাঁ, যদি হয় তাহলে কারেন্ট যখন এইখান থেকে আসলো, গিয়ে কারেন্ট কিন্তু এখন এখানেও ভাগ হলো, এভাবে ভাগ হলো, আবার এভাবে ভাগ হলো। কারেন্ট কিন্তু 3টা আলাদা আলাদা লাইনে ভাগ হয়ে গেছে। যেহেতু ভাগ হয়ে গেছে, তাহলে এটুক পোর্শন কি, এটুক পোর্শন হচ্ছে আমাদের প্যারালাল পোর্শন। এটুক পোর্শন হচ্ছে ভাই আমাদের প্যারালাল বা সমান্তরাল জায়গার মধ্যে আছে এখন আমাদের কারেন্ট। তো সমান্তরাল যদি থাকে, তুমি এভাবে ভাগ দিয়ে বুঝতে পারো, আবার কি এরকম পয়েন্ট দিয়ে চিন্তা করতে পারো। তাহলে আমাদের কিন্তু এখানে জাস্ট 2টা পয়েন্টই আছে। এটাকে যদি সি পয়েন্ট চিন্তা করো, এরকম এটাকে যদি তুমি ডি পয়েন্ট চিন্তা করো, তাহলে এই 1 ওহম, উপরের 1 ওহমের ইনিশিয়াল এন্ডিং যা সিডি, 1 ওহম, এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমার ইনিশিয়াল এন্ডিং সিডি। ঠিক আছে, তার মানে কি একই পয়েন্ট হলো তো আমরা তাকে প্যারালাল বা সমান্তরালি বলি। তাহলে আলটিমেটলি আমার এই মানে পার্টিকুলার সার্কিটে কিন্তু 2টা পোর্শন, একটা হচ্ছে সিরিজ পোর্শন, একটা হচ্ছে প্যারালাল পোর্শন। তো এই ক্ষেত্রে আমি যখন তুল্য রোধ বের করব, এই তুল্য রোধ বের করতে হলে আমাকে আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল যে প্যারালালটাকে আছে, প্যারালালটাকে সিরিজে প্যারালালটাকে আমার তুল্য রোধ কনভার্ট করে একটা একটা রোধে বা একটা রেজিস্টরে আনতে হবে। দ্যাট মিনস বিষয়টা হচ্ছে, তুমি যদি এখন জাস্ট এই 3টাকে আগে বের করো, তাহলে তুমি লিখবা কি RP ইনভার্স 1, রাইট? আচ্ছা নিচে লিখি RP ইনভার্স 1। তুমি মনে করো এখানে লিখবা হচ্ছে আমাদের RP ইনভার্স 1 লিখলা। তুমি এখান থেকে কি লিখবা? তুমি এখান থেকে লিখবা R1 ইনভার্স 1, R2 ইনভার্স 1, R3 ইনভার্স 1 করার পরে দেখো
তিনটারে তো এক ওহম করে, তাহলে কি 1 ইনভার্স 1, 1 ইনভার্স 1, 1 ইনভার্স 1, তুমি এখান থেকে কি পাবা? তুমি এখান থেকে আলটিমেটলি 3 ওহমই পাচ্ছ, ঠিক আছে? এবং যেটা হচ্ছে আমাদের আরপি ইনভার্স 1 ছিল, তাহলে আমি যদি আরপি বের করতে চাই তাহলে এটা আমাদের কি হবে? আরপি হবে 3 ইনভার্স 1 বা 1/3 ওহম। এটা হচ্ছে আমার ওই পোর্শনটুকু, জাস্ট এই সিডি পোর্শনটুকুর তুল্যরোধ কত? সিডি পোর্শনটুকুর তুল্যরোধ হচ্ছে আমাদের কি আরপি ইজ ইকুয়াল টু 1/3। আরপি ইজ ইকুয়াল টু কত? আরপি ইজ ইকুয়াল টু 1/3। এটা আমি পাইলাম, এটা আমি রেখে দিই। তাহলে এরপরে আমার সার্কিটটার ছবি হয়ে গেল হচ্ছে আলটিমেটলি এরকম। এখন আমাদের সার্কিটটার ছবি হয়ে যাবে হচ্ছে এরকম। দেখো এখন আমাদের এই সার্কিটটার ছবি হয়ে যাবে হচ্ছে এরকম। দেখো ওই তিনটা থেকে আমি পাইলাম হচ্ছে এবার একটা, তিনটা থেকে আমি এবার পাইলাম হচ্ছে কয়টা? তিনটা থেকে আমি পাইলাম হচ্ছে এবার একটা। তিনটা সার্কিট, তিনটা রেজিস্ট্যান্স থেকে আমি পাইলাম হচ্ছে, তিনটা রেজিস্ট্যান্স থেকে আমি কয়টা পাইলাম? তিনটা রেজিস্ট্যান্স থেকে আমি পাইলাম হচ্ছে একটা রেজিস্ট্যান্স। যে একটা রেজিস্ট্যান্সকে আমি বলবো হচ্ছে এবার নাম দিব আরপি। এই যে আরপি নাম দিলাম, এই আরপি হবে হচ্ছে আমাদের এবার কি 1/3 ওহম। একটা রোধ এসে পড়ছে, একটা রোধ এসে পড়ছে। এখন তো আমার রোধ একটা, তাহলে এখন যদি এরকমটা হয় তাহলে দেখো এখন এই যে রোধটা আছে, এই যে রোধটা আছে, এই রোধের এক প্রান্তে আছে সি, আরেক প্রান্তে আছে মনে করো আমাদের ডি। তাহলে কি আমার এখন 2, 3, 1/3 তিনটাই কিন্তু এখন একটা সিরিজ বা শ্রেণী বর্তনী হিসেবে কাজ করবে। সিরিজ বা শ্রেণী বর্তনী হিসেবে কি করবে? সিরিজ বা শ্রেণী বর্তনী হিসেবে কাজ করবে। তাহলে সেক্ষেত্রে আমি এখন ভাই কি করব? সেক্ষেত্রে তুমি এখন যে কাজটা করতে পারো, তুমি লিখবা যে আর এস বা সিরিজ রেজিস্ট্যান্স, আর ইজ ইকুয়াল টু কি হবে? তুমি ধরে নাও এটাকে তুমি R1 ধরো, এটাকে R2 ধরো, তাহলে কি হবে? R1 প্লাস R2 প্লাস কি আরপি। তাহলে এখান থেকে তুমি কি পাবা? আর এর ভ্যালু হচ্ছে 2, R2 এর ভ্যালু হচ্ছে 3, আরপি এর ভ্যালু হচ্ছে 1/3। তাহলে এখান থেকে তুমি হিসাব করো, তুমি পারলে 3, এখানে পাবা 6, এখানে পাবা 9, এখানে পাবা 1। তাহলে তুমি পাচ্ছ কত? 16/3, রাইট? তুমি পাচ্ছ হচ্ছে 16/3 এত ওহম। এবং ও আচ্ছা 2 ওহম ছিল আরেকটা, না আরেকটা 2 ওহম ছিল, আমি তো ভুলে গেছি। যাই হোক আরেকটা 2 ওহম ছিল, এখানে আমাদের আরেকটা ছিল R3 কে মনে করো আমি 2 ওহম দিয়ে লিখে দিই। আচ্ছা ওয়েট একবার করি, তাহলে এখান থেকে কি আসবে? এখানে হচ্ছে 6, 9, 1, 6। তাহলে তুমি এখান থেকে পাবা 6, 12, তারপর 21, 22, 22/3, রাইট? 22/3 তুমি এরকম ওহম পরিমাণ একটা তুল্যরোধে তুমি এখান থেকে কি করতেছো? তুমি এখান থেকে কি পাচ্ছ? 22/3 ওহম এরকম একটা তুল্যরোধ পাইলা। ওকে, এখন তুমি কি পাইলা? তাহলে তুমি আর ইকুইভ্যালেন্ট পেয়ে গেছো। আলটিমেটলি আর ইকুইভ্যালেন্ট হবে তোমার 22/3 ওহম, তাই না? তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে কত? 22/3 ওহম। তো এখন তোমার জাস্ট কারেন্টটুকু বাকি, কারেন্ট বের করতে হবে। তাহলে কারেন্ট কিভাবে বের করবা ভাইয়া? কারেন্ট বের করবা I ইজ ইকুয়াল টু V/R দিয়ে, তাই না? কারেন্ট বের করা হচ্ছে I ইজ ইকুয়াল টু, তাহলে কি I ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেল V/R। তাহলে ডেল ভি কত দেওয়া আছে? 10, আর এর ভ্যালু হচ্ছে 22/3। তাহলে এখান থেকে কি আসবে? 10 ইন্টু 3/22, 3/22, তাহলে কত আসতেছে? 30/22, 30/22 আসতেছে, তাই না? 30/22 আসতেছে। তাহলে 30/22 এর ভ্যালু কত? 30/22 এর ভ্যালু কত? 30/22 কত আসতেছে? 15/11। 15/11 মানে হচ্ছে 1.36। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 1.36 কত? অ্যাম্পিয়ার, রাইট? 1.36 অ্যাম্পিয়ার পাচ্ছ, নাকি? 1.36 অ্যাম্পিয়ার পাচ্ছ। ওকে, বুঝতে পারছি? বুঝতে পারছি ভাইয়া? 1.36 পাচ্ছি আমরা, 1.36 পাচ্ছি। ওকে, তাহলে দেখো আমরা সবকিছু বের করতে পারলাম। আমরা কিন্তু আচ্ছা এখানে কেন লিখছি? তো এইখানে হবে না, ওয়ান 1.36 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা এখান থেকে যেমন তুল্যরোধ বের করলাম, আমরা এখান থেকে যেমন তুল্যরোধ বের করলাম, তেমনি আমাদের এখান থেকে কারেন্টও বের করে ফেললাম। তাহলে কারেন্ট কত? কারেন্ট হচ্ছে 1.36 অ্যাম্পিয়ার। বুঝছি? তাহলে এই পুরো সার্কিটের মধ্যে আমাদের জাস্ট 1.36 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। বুঝছি? বুঝছি। ক্লাসটা কি বেশি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে? বেশি দীর্ঘায়িত হবে, কারণ ভাই একদম বেসিক থেকে সবকিছু বলতেছি তো, ক্লাসটা মোটামুটি একটু দীর্ঘায়িত হবে। ওকে, আচ্ছা। তারপরে আমরা আরো কিছু বেসিক আইডিয়া নিব। কিরকম আইডিয়া নিব বলো তো?
তো মনে করো আমরা একটা সিরিজ বর্তনী আগে, চলো তোমাদেরকে কিছু ইনসাইটস দেখাই। আসলে ইনসাইটস মানে হচ্ছে যাতে একটা সার্কিট অ্যানালাইসিস করতে গেলে তোমরা অ্যাকচুয়ালি বুঝো যে এখানে কি পরিমাণ কারেন্ট ভাগ হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে তোমাকে আমি যদি দুইটা স্টেটমেন্ট দিই, তোমাকে হচ্ছে আমি দুইটা স্টেটমেন্ট দেবো। এবার স্টেটমেন্টগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? তোমাকে আমি দুইটা স্টেটমেন্ট দিব। স্টেটমেন্ট ওয়ানে থাকবে হচ্ছে নিচে রেখি, স্টেটমেন্ট ওয়ানে থাকবে হচ্ছে যে শ্রেণী সমবায় তড়িৎ ধ্রুব থাকে। শ্রেণী সমবায় তড়িৎ ধ্রুব থাকে, বিভব পার্থক্য চেঞ্জ হয়, বিভব পার্থক্য পরিবর্তন হয়। ঠিক আছে, এটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকে আমরা উপরে লিখে রাখি। এটা যেমন একটা স্টেটমেন্ট, আরেকটা স্টেটমেন্ট লিখে রাখো যে সমান্তরাল সমবায় বিভব পার্থক্য ধ্রুব থাকে, তড়িৎ প্রবাহ পরিবর্তন হয় আর কি, বুঝছো? সো এই স্টেটমেন্টে এখন তোমরা আলাদাভাবে উপরে লেখা রাখো। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এই যে দুটো স্টেটমেন্ট বললাম না, এই দুটো স্টেটমেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট। এই দুটো স্টেটমেন্ট যে কত ইম্পর্টেন্ট সেটা মানে আসলে বলা বাকি রাখে না, ঠিক আছে? খুবই 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 ইম্পর্টেন্ট এই দুটো স্টেটমেন্ট, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে এরকম, যদি তোমাদেরকে সার্কিটকে বোঝাই, মনে করো শ্রেণী সমবায় মানে বুঝতেছো যে মনে করো দুইটা যদি আমাদের রোধ থাকে এরকম, মনে করো, আচ্ছা আমি একটা সার্কিট আঁকি, হ্যাঁ সার্কিট আঁকি, তিনটা দিয়ে আঁকি। মনে করো তিনটা রোধ আছে আমাদের কাছে, তিনটা রোধ মনে করো আমাদের কাছে একটা কোষের মাধ্যমে কানেক্টেড, যে কোনো একটা কোষের মাধ্যমে কানেক্টেড। এটা মনে করো আমাদের R1, এটা মনে করো R2, এটা মনে করো আমাদের R3, বুঝছি? এটা মনে করো আমাদের R3। আচ্ছা, আর এটা আমাদের কোন একটা তড়িৎ চালক শক্তি বলো, কিংবা তুমি হচ্ছে কি ভোল্টেজ বলো, কিছু একটা দেওয়া আছে, ওকে? তারপরে যেহেতু দেওয়া আছে, তাহলে এটার কি একটা পজিটিভ প্রান্ত দেখতেছি, একটা নেগেটিভ প্রান্ত দেখতেছি। পজিটিভ প্রান্ত থেকে আমাদের কি কারেন্ট পাস হওয়া শুরু হলো। কারেন্ট যখন পাস হওয়া শুরু হলো এবং এই কারেন্ট যখন মনে করো আমাদের এই কারেন্ট যখন আমাদের এই পাশ দিয়ে পাস হবে, সে R1-কে ক্রস করবে, সে R2-কে ক্রস করবে, সে R3-কে ক্রস করবে, তাই না? R3-কে ক্রস করবে, আর এভাবে ক্রস করে, এভাবে করে আলটিমেটলি আমাদের কারেন্টের শেষ পর্যন্ত আমাদের এই কোষের নেগেটিভ প্রান্তে মনে করো চলে আসলো। তাহলে এখানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কারেন্ট যখন যাচ্ছে এই রোধগুলোর মধ্য দিয়ে, তখন এই রোধগুলার যে কম্বিনেশন, এটা তো সিরিজ কম্বিনেশন আছে, কারণ প্রত্যেকটা সিরিজ কম্বিনেশন কিভাবে আছে, কারণ প্রত্যেকটা রোধের ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট কিন্তু ডিফারেন্ট, এ বি সি ডি ডিফারেন্ট না? তাহলে এটা তো আমাদের একটা নিঃসন্দেহে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনের ক্ষেত্রে যখন আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে রোধগুলোর মধ্য দিয়ে, তখন এদের যে তড়িৎ বা কারেন্ট, এই তড়িৎ হচ্ছে কি অলওয়েজ কি থাকবে? তড়িৎ প্রবাহ হচ্ছে ধ্রুব থাকবে। মানে R1 এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে, সেটা যদি আমাদের I1 হয়, R2 এর মধ্য দিয়ে যে আমাদের তড়িৎ প্রবাহ হবে সেটা যদি I2 হয়, এবং I3 এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে সেটা যদি I3 হয়, তাহলে আমাদের I1 = I2 = I3 হবে। এই জিনিসটা হচ্ছে কি মাথায় রাখবা, ঠিক আছে? এবং সাথে সাথে বিভব পার্থক্য পরিবর্তন হয় ভাইয়া, দ্যাট মিনস R1 এর দুই প্রান্তে বিভব পার্থক্য যদি আমাদের হয় V1, R2 এর দুই পার্থক্য যদি আমাদের V2 হয়, R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি V3 হয়, তাহলে ওরা বলতে চাচ্ছে যে V1, V2
V3 কখনো কি হবে না, কখনো সমান হবে না। এটা মাথায় রাখো, এটা একটা ইম্পর্টেন্ট নোট, ঠিক আছে? তার মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, এরকম শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহ অলওয়েজ সেম থাকবে, বাট আমাদের পটেনশিয়াল যেগুলো ডিফারেন্স আছে সেগুলো কিন্তু আমাদের ভ্যারি করবে। এবং সমান্তরাল সমবায়ে এটার উল্টাটা হয়। তো সমান্তরাল সার্কিট আঁকি, সমান্তরাল সমবায় এটার উল্টাটা হয় কিভাবে? যে মনে করো এ যদি আমাদের একটা মনে করো যদি আমাদের একটা সার্কিট হয়, ঠিক আছে? মনে করো একটা সার্কিট, অত সুন্দরভাবে আঁকতেছি না, জাস্ট হ্যান্ড ড্রয়িং তো, হ্যান্ড ড্রয়িং তো একটু এরকম হবেই, তাই না? ওকে, যদি এরকম হয় তো এটার মনে করো যে আগের মতো এটা যে কোনো একটা তড়িৎচালক শক্তি বা ভি আছে, এটার প্লাস মাইনাস আছে, এটা আমাদের R1, এটা আমাদের R2, এটা আমাদের R3। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে কি হবে, এখান থেকে আমরা দেখতেই পারতেছি যে প্লাস সাইড থেকে আমাদের এরকম কারেন্ট বাইর হলো, প্লাস সাইড থেকে আমাদের কি বের হলো, প্লাস সাইড থেকে আমাদের কারেন্ট বের হলো, তাই না? যে কারেন্ট বের হলো, সে কারেন্টটা আমাদের এরকম যাচ্ছে যাচ্ছে এরকম, বা এই পয়েন্টে যখন আসবে, এই পয়েন্টটাতে যখন আসলো, এই পয়েন্টটাতে এসে আমাদের কারেন্টটা তিনটা ভাগে ভাইয়া ভাগ হয়ে গেল, এরকম তিনটা ভাগে আমাদের কি হয়ে গেল, তিনটা ভাগে ভাগ হয়ে গেল। তিনটা ভাগে যখন ভাগ হয়ে গেল তখন এই যে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে কি এটা আমাদের কিসে আছে, প্যারালালি আছে বা সমান্তরালে আছে, যেটা আমরা সবাই জানি। আবার আমি যদি ইনিশিয়াল পয়েন্ট এন্ডিং পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি, তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল পয়েন্ট এন্ডিং পয়েন্ট সেম, এবি এবি করে, তার মানে কি এটা সমান্তরালে আছে বা প্যারালালি আছে, বুঝলাম। তো কারেন্টটা যখন আমাদের তিনটা ভাগে ভাগ হইলো, কারেন্টটা যখন কি করলো ভাইয়া, তিনটা ভাগে ভাগ হইলো, একটাকে আমি বলতেছি হচ্ছে I1, আরেকটা কারেন্টকে বললাম I2, এবং I3 এর ক্ষেত্রে আমি R3 এর ক্ষেত্রে আমি কারেন্টকে বললাম I3। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এই কারেন্টের পরিমাণটা কখনো সেম থাকবে না। দ্যাট মিনস R1 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেইটা কারেন্ট R2 এর কারেন্টের কখনো সমান হবে না, আবার R2 এর কারেন্ট R3 এর কারেন্ট সমান হবে না। মানে কারেন্টটা ডিফারেন্স, মানে কারেন্টটা কি হবে, এখানে একটু ডিফারেন্স আছে ভাইয়া, বুঝছো? কারেন্টটা হচ্ছে ডিফারেন্ট হয়ে যাবে আমাদের প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে। এই জন্য অ্যাকচুয়ালি যেটা এখানে বলতে চাইছে যে কি, সমান্তরাল সমবায়ে বিভব পার্থক্য ধ্রুব থাকে, ঠিক আছে? মানে বিভব পার্থক্য সেম থাকে এবং তড়িৎ প্রবাহ পরিবর্তন হয়। দেখছো লেখাই আছে, তড়িৎ প্রবাহ কি হয়, তড়িৎ প্রবাহ পরিবর্তন হয়। দ্যাট মিনস আমি এখান থেকে বলতে পারি যে আমাদের সমান্তরালের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের যে আগ পিছের বিভব পার্থক্য, প্রত্যেকটা বিভব পার্থক্য হচ্ছে গিয়ে ভাইয়া কি হয়, প্রত্যেকটা বিভব পার্থক্য হচ্ছে আমাদের সমান হয়। এবং বিভব পার্থক্য সমান হওয়ার সাথে সাথে আমাদের যে কারেন্ট আছে, কারেন্টগুলো অবশ্যই কি হবে না, কারেন্টগুলো অবশ্যই আমাদের সমান হবে না। বুঝছি, কারেন্টগুলো আমাদের কখনো কি হবে না, কারেন্টগুলো আমাদের কখনো সমান হবে না। বুঝছি, এই দুটো জিনিস বুঝছি, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এই দুটা বেসিক খুবই ইম্পর্টেন্ট, এবং এই ইম্পর্টেন্ট বেসিকগুলো কাজে লাগাই কিন্তু পরবর্তীতে আমরা যত ধরনের ম্যাথ ট্র্যাথ আছে সবগুলো কিন্তু সলভ করার ট্রাই করবো। আচ্ছা, আজকের ক্লাসে আমাদের ম্যাথ করার কথা ছিল, এই যে অনেক সার্কিট টার্কিট দিয়ে ম্যাথ করার কথা ছিল, বাট আজকের ক্লাসে আমরা ম্যাথ করবো না, অনেক ক্লাস বড় হয়ে যাচ্ছে, থিওরি পড়তে গিয়ে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আমি ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি শেষ হবে, ঠিক আছে? একদম ডিটেলসে আলোচনা করতেছি তো ভাইয়া, এই জন্য একটু বড় হয়ে যাচ্ছে। আমরা নেক্সট ক্লাসে ম্যাথ আলোচনা করবো, ঠিক আছে? ম্যাথ আর হচ্ছে আর দুইটা টপিক আছে, দুইটা টপিক একসাথে আলোচনা করবো। আচ্ছা, তো এই দুটো জিনিস বুঝছো না? এই দুটো জিনিস বোঝার কোনো ঝামেলা আছে? এই দুটো জিনিস কিন্তু মনে হয় আমরা বুঝছি, ঠিক আছে? খুব ভালো মতো আর কি বোঝানো, আমরা একটু ট্রাই করলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আবার মাঝখানে একটা পার্টিশন দিব, আমরা এখন আবার মাঝখানে একটা পার্টিশন দিব, ঠিক আছে? দিলাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে দুইটা রুল পড়ব। এখন আমরা কি পড়ব, এখন হচ্ছে আমরা দুইটা রুল পড়ব। একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল আর কি,
কারেন্ট ডিভাইডার রুল আর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে? একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে, এটা সংক্ষেপে একটারে বলে সিডিআর আর একটারে বলে ভিডিআর, ঠিক আছে? সংক্ষেপে একটাকে বলে সিডিআর আর একটাকে বলে হচ্ছে ভিডিআর। এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমরা একটু দেখার ট্রাই করব, এবং এই দুইটা আমরা হচ্ছে এই রুলটা হচ্ছে আমরা দুইটা রোধের জন্য অ্যাপ্লিকেবল রাখবো আর কি। হ্যাঁ, যখন দুইটা একটা সার্কিটে দুইটা রোধ থাকবে, দুইটা রোধের ক্ষেত্রে আমরা কিভাবে এই রুলটা বানাই এটা একটু দেখার ট্রাই করবো। দুইটা রোধের বাইরেও কাজ করা যায়, বাট তোমাদের ক্লাস 9-10 পর্যন্ত এর থেকে বাইরে দরকার হয় না, ঠিক আছে? আসো, বিষয়টা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। তুমি কারেন্ট ডিভাইডার রুল মানে কি? কারেন্ট ডিভাইড হয়। এখন কারেন্ট কোথায় ডিভাইড হয়? আমরা জানি সমান্তরাল সমবায়ে কারেন্ট ডিভাইড হয় বা কারেন্ট চেঞ্জ হয় এক কথায়, ঠিক আছে? বাট বিভব পার্থক্য সেম থাকে। তো কারেন্ট ডিভাইডার যেহেতু হচ্ছে, তাহলে আমি যদি দুইটা রোধ নেই, আমি যদি দুইটা রোধ নেই, এই দুইটা রোধ যদি নেই, এই দুইটা রোধকে আমার প্যারালালি কানেক্ট করতে হবে, তাহলেই কারেন্ট ডিভাইড হবে শুধুমাত্র, ঠিক আছে? এর বাইরে কিন্তু কারেন্ট ডিভাইড হয় না। তো যদি প্যারালালি আমি কানেক্ট করি দুইটা রোধকে, তাহলে আসো, এই মনে করো আমার একটা রোধ, এই মনে করো আমার আরেকটা রোধ। এই যে দুইটা রোধ পাইলাম না, দুইটা রোধ পাইলাম। এই দুইটা রোধকে আমি এখন এই দুইটা রোধ দিয়ে আমি এখন একটা কি করব? এই দুইটা রোধ, আরে আল্লাহ, এই দুইটা রোধ দিয়ে আমি এখন একটা সার্কিট মনে করো ড্র করলাম। ওকে, বুঝছি ভাইয়া? হ্যাঁ, মোটামুটি ভাবে হয়তো বা বুঝলাম। এটা আমাদের একটা সার্কিট, যে সার্কিটে R1 R2 দুইটা রোধ, এবং এখানে আমাদের কোনো একটা ভি আছে বা ভোল্টেজ দেওয়া আছে, এটা প্লাস, এটা মাইনাস। এটা আঁকলাম। এই পাশে আরেকটা সার্কিট আঁকবো, সেটা দেখো ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ তাহলে কই ডিভাইড হবে ভাইয়া? ভোল্টেজ ডিভাইড হবে হচ্ছে আমাদের সিরিজ সার্কিটে। তাহলে একটা সিরিজ সার্কিট আঁকো। তাহলে এখানে একটা রোধ নাও, এবারে আরেকটা রোধ নাও, দুইটা রোধ নিলা। এই দুইটা রোধ দিয়ে তুমি এখন একটা বর্তনী ড্র করো। মোটামুটি ভাবে এই হচ্ছে আমাদের একটা বর্তনী হয়ে গেল, যেখানে আমাদের R1 দেওয়া আছে, R2 দেওয়া আছে, একটা ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজের প্লাস মাইনাস দেওয়া আছে। বুঝছো? বুঝছো ভাইয়া? বুঝছো? বুঝছো কিনা? ওকে, এই হচ্ছে আমাদের দুইটা সার্কিট মনে করো আমরা পাইলাম। এখন একটু সার্কিটটা অ্যানালাইসিস করা শিখো ভাইয়া। সার্কিট অ্যানালাইসিস করা শিখতে হবে, ঠিক আছে? তাহলে এইখান দিয়ে আমাদের কারেন্ট প্রথমে বাইর হইলো, এখান থেকে কারেন্ট বের হলো। এটার ক্ষেত্রে আমাদের কি হলো? কারেন্ট বের হইলো। ওকে, এখান দিয়ে আমি কারেন্ট বের করলাম, এখান দিয়েও আমি কারেন্ট বের করলাম। কারেন্ট পরে এখান দিয়ে গেল, এটারও কারেন্ট মনে করো এখান দিয়ে গেল। গিয়ে আমাদের এই কারেন্টটা যখন এই পজিশনে আসে, তখন দেখো আমরা এখানে একটা পয়েন্ট পাচ্ছি, যেখানে আমি এই কারেন্টটাকে দুইটা পার্টে ডিভাইড হয়ে যেতে দেখলাম। আবার এই ক্ষেত্রে আমাদের এই কারেন্টটা যখন এই পয়েন্টে আসলো, তখন আমি দেখলাম যে আমাদের এই কারেন্টটা R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, বের হয়ে আবার R2 এর মধ্যে দিয়ে গিয়েও কিন্তু বের হয়ে গেল। তার মানে কারেন্ট এখানে কোথাও ডিভাইড হয় না, বাট কারেন্ট কিন্তু আবার এখানে ডিভাইড হচ্ছে। কারেন্ট যেহেতু এখানে ডিভাইড হয়ে গেছে, কারেন্ট যদি এখানে ডিভাইড হয়ে যায় ভাইয়া, মনে রাখবা এখানে দুটো জিনিস মনে রাখবা। যদি 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 R1 ইকুয়াল টু R2 হয়, মানে R1 এর যে রোধের পরিমাণ R2 এর রোধের পরিমাণ যদি সেম হয়, তাহলে এইখানে I1 যেটা আছে, এখানে I1 যেটা আছে মানে উপরের রোধের মধ্যে যে পরিমাণ কারেন্টটা যাবে সেটা হবে হচ্ছে হাফ অফ I। আবার I2 যেটা হবে সেটা হবে হচ্ছে হাফ অফ I। তার মানে তুমি এখান থেকে যদি I1 আর I2 কে যোগ করো, তাহলে তুমি কি পাবা? হাফ অফ I, আবার হাফ অফ I ইজ ইকুয়াল টু, দেখবে তুমি I পাচ্ছ। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি কি বোঝায়? যদি R1 এবং R2 মনে করো 1 ওহম করে, দুইটারই মনে করো সেম পরিমাণ রোধ 1 ওহম, তাহলে এই পোর্শনটুকুর যে বাধা 1 ওহম বাধা, এই পোর্শনটুকু কিন্তু আমাদের 1 ওহম বাধা। তার মানে কারেন্ট যখন দুইটা ভাগে ভাগ হবে, তখন কিন্তু এই কারেন্ট যে দুইটা পার্টে ভাগ হয়, তো এই প্রত্যেক পোর্শন কারেন্ট কিন্তু একই পরিমাণ বাধা ফিল করবে। এই জন্য উপর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, নিচে দিয়েও কিন্তু আমাদের সেই পরিমাণ কারেন্টই যাচ্ছে। এবং ওই দুইটা কারেন্ট যোগ করলে কিন্তু আমি এখানে মনে করো এখানে আমাদের যাচ্ছে I1 পরিমাণ কারেন্ট,
এখানে আমাদের যাচ্ছে I2 পরিমাণ কারেন্ট। এই দুই কারেন্ট যখন আবার এই পয়েন্টে এসে মিলিত হবে তখন এখান দিয়ে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটা কিন্তু আলটিমেটলি আমাদের ওই I পরিমাণ কারেন্টই থেকে যাবে। এজন্য বর্তনীর প্রত্যেকটা বিন্দুতে I এর মান অলওয়েজ সেম থাকে। আচ্ছা এটা না বর্তনীর প্রত্যেকটা বিন্দুতে I এর মান সেম থাকে না, বর্তনীর প্রত্যেকটা পয়েন্টে মানে যেই পরিমাণ কারেন্ট ঢুকে সেই পরিমাণ কারেন্টই কিন্তু বের হয়ে যায়। হ্যাঁ, মনে করো এই পয়েন্টে যে পরিমাণ কারেন্ট ঢুকছিল এই বি পয়েন্ট থেকে কিন্তু আমাদের সেই পরিমাণ কারেন্টই আবার বের হয়ে গেছে। মাঝখানে ভাগ হয়েছে অনেকবার, বিভিন্ন জায়গায় ভাগ হয়েছে সেটুসে, বাট যখন আবার তারা একসাথে একই পয়েন্টে মিলিত হবে তখন কিন্তু আমাদের I এর পয়েন্টটা সেম থাকবে। দ্যাট মিনস ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যে পরিমাণ কারেন্ট বের হয় ব্যাটারির নেগেটিভ প্রান্তে কিন্তু ঠিক সেই পরিমাণ কারেন্ট আবার ফেরত আসে। তড়িৎ কখনো হারায় যায় না, তড়িৎ কিন্তু কখনো হারায় যায় না। যে পরিমাণ তড়িৎ বাইর হচ্ছে সেই পরিমাণ তড়িৎ কিন্তু আবার ঘুরে ফিরে চলে আসবে। যে পরিমাণ তড়িৎ বের হয়েছে সেই পরিমাণ তড়িৎ কিন্তু আবার ঘুরে ফিরে আমাদের কাছে কি হচ্ছে, বের হয়ে আসতেছে। আচ্ছা, এটা তো গেল আমাদের কিসের জন্য, এটা কিন্তু গেল আমাদের যদি R1 এবং R2 সেম হয়। বাট আমি ধরি যদি আমাদের I1 আর I2 সেম না হইতো, I1 আর I2 মনে করো সেম যদি না হইতো তাহলে কি হইতো, মনে করো I1 আর I2 সেম না, তখন কি করব ভাইয়া, তখন কি করব যদি এরকম হয় যে R1 এবং I2 সেম না, যদি R1 ও R2 সেম না হয় তাইলে তখন I1 কিভাবে বের করবা বলো তো? I1 বের করবা হচ্ছে একটা ভগ্নাংশ দিবা, ভগ্নাংশ দিয়ে উপরে লিখবা যার তড়িৎ প্রবাহ বের করতে চাচ্ছ। কার তড়িৎ প্রবাহ বের করতে চাচ্ছ? I1 মানে কি R1 এর তড়িৎ প্রবাহ। তাহলে যার তড়িৎ প্রবাহ বের করতে যাচ্ছ তার অপোজিটে যে রোধটা আছে সেই রোধ R2। যার তড়িৎ প্রবাহ বের করতে যাচ্ছে R1 এ তার অপোজিটে কোন রোধ আছে? R2 আছে। তাহলে R2 কে উপরে লিখে নিচে লিখবা R1 প্লাস R2, মানে ওই দুটা রোধ ডিরেক্ট যোগ করবা, ইনটু দিবা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট I টোটাল। ঠিক আছে, মানে পুরো বর্তনীর কি পরিমাণ কারেন্ট আছে সেটা লিখে দিবা। তাহলে এটা হচ্ছে আসতেছে আমাদের I1 এর জন্য, এটা আসতেছে আমাদের কিসের জন্য, এটা আসতেছে আমাদের I1 এর জন্য। যদি আমি I1 বের করতে চাই মানে 1 নাম্বার রোধ দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস হচ্ছে সেটা যদি বের করতে চাই সেটার সূত্র হচ্ছে এটা। তাহলে এবার তোমরা আমাকে বলো ভাইয়া তাহলে I2 কি হবে? উপরে হবে হচ্ছে যার কারেন্ট বের করবো তার অপোজিট রোধ, R2 এর ক্ষেত্রে বের করতে যাচ্ছি, তাহলে উপরে হবে R1 আর নিচে কি হবে R1 প্লাস R2 ইন্টু হচ্ছে কি টোটাল I বা I টোটাল। বুঝছি? এই ভাই বুঝতে পারছো? খুব সহজ না? তাহলে কারেন্ট যখন ডিভাইড হয়ে গেল তো এই ডিভাইডেড কারেন্ট কিন্তু আমরা চাইলে এভাবে বের করে ফেলতে পারি খুব সহজ দুটো সূত্রের মাধ্যমে। এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই, আর এটা কিন্তু একটা খুব সুন্দর সূত্র, এভাবে কিন্তু আমরা বের করতে পারি আসলে, বুঝছো? এভাবে কিন্তু আমরা কি করতে পারি, এভাবে কিন্তু আমরা বের করতে পারি I1 এবং I2। এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুল। আমরা এগুলো সব দেখবো, সব যখন আমরা প্র্যাকটিস করবো তখন সব পাওয়া, বাট বেসিকগুলো তো জানতে হবে, বেসিকগুলো আগে জেনে রাখো। এবার আসো ভোল্টেজ ডিভাইডার রুল। তো ভোল্টেজ ডিভাইডার রুল মানে কি, এখন আমাদের ভোল্টেজ ডিভাইড হবে এই জায়গাটার মধ্যে। তার মানে কারেন্ট আমার সেম I1, এখানে যে I1টা থাকবে এখানে I1 আর I2 সমান ইজ ইকুয়াল টু হচ্ছে I, অর্থাৎ একটা সিরিজ সার্কিটে আমাদের তড়িৎ প্রবাহ অলওয়েজ সমান থাকে। প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় সেটাই হচ্ছে আমাদের বর্তনীর মূল তড়িৎ প্রবাহ, সেটাই যার। ওকে, মানে এই সার্কিটের ক্ষেত্রে তুমি বুঝতেছো কিনা যে কারেন্টটা বের হয়েছে সেটাই কিন্তু R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে দুই রোধের ক্ষেত্রে কিন্তু আমাদের সেম পরিমাণ কারেন্ট আমি এখান থেকে পাচ্ছি। বাট যদি বিভব পার্থক্যের কথা যদি তুমি এখান থেকে বলো ভাইয়া তাহলে কি করবা? তাহলে দেখো R1 এর যে বিভব পার্থক্য সেটা যদি হয় V1, R2 এর যে বিভব পার্থক্য সেটা যদি হয় আমাদের V2, তাহলে এখানে ভাইয়া আমাদের V1 এবং V2টা হচ্ছে চেঞ্জ হবে, কারণ এটা আমাদের একটা সিরিজ সার্কিট এবং এই সিরিজ সার্কিটের মধ্যে আমাদের ভোল্টেজ ডিভাইড হয়, এই জন্য আমার V1 আর V2 দুটো কিন্তু এখন ডিফারেন্ট হবে। V1 এবং V2 কি হবে? ডিফারেন্ট হবে। তাহলে ভাইয়া চট করে লিখে ফেলো যে কি পরিমাণ ডিফারেন্ট হবে সেটা লেখো এবার। তাহলে দেখো এখান থেকে তুমি যে V1টা পাবা, এই V1 ইজ ইকুয়াল টু হবে
যার তড়িৎ, যার ভোল্টেজ বের করতে যাচ্ছ সেই এবার উপরে হবে, যার তড়িৎ বের করতে যাচ্ছ সেই এবার উপরে হবে, আর বাদ বাকি সব কিছু ওই আগেরটার মতো, সিরিয়ার এর মতো, ঠিক আছে। ইনটু হচ্ছে ভি টোটাল, এখানে হবে হচ্ছে ভি টোটাল, বুঝছো? এখানে তুমি পাইলা হচ্ছে একটা রোধের ভোল্টেজ বের করার জন্য তুমি ভি টু বের করতে যাও, তুমি ভি টু বের করতে যাও, তুমি কি লিখবা? আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি টোটাল, ইন্টু কি, ইন্টু হচ্ছে ভি টোটাল। বুঝতে পেরেছেন ভাইয়ারা, ভাইয়া আপুরা, বুঝতে পেরেছেন? তাহলে এই জিনিসটা কিভাবে মনে রাখবা, হাউ টু রিমেম্বার, এই যে সূত্রগুলো কিভাবে মনে রাখবা, হাউ টু রিমেম্বার? তো যেই দুটা রোধ বলা আছে সেই দুটা রোধ অলওয়েজ আমাদের কিসে আছে? সেই দুটা রোধ হচ্ছে আমাদের হরের মধ্যে আছে। তাহলে লবের মধ্যে কে আসে? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাই না? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এখান থেকে আই এর সাথে আর এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক বা উল্টা না? ব্যস্তানুপাতিক বা উল্টা সম্পর্ক না? যদি আমি আচ্ছা সমান সমান হবে, আই প্রপোর্শনাল কি 1/r না হবে না? যদিও এটা মানে কি বলে মেক সেন্স করে না ওইভাবে, বাট আবার মেক সেন্স করে, মানে সূত্র যখন ডিরাইভ করছি ওই সূত্র তখন তো এটা কোনো আসে নাই, তখন তো আই ইজ প্রপোর্শনাল টু ভি লিখছিলাম, তাই না? তো আবার এভাবে বলা যায় যে আর যত তুমি কমাবা তত তড়িৎ বাড়বে, হ্যাঁ ঠিক আছে, বাট যখন আমরা সূত্র প্রতিপাদন করছি তখন কিন্তু এটা আমাদের স্টেটমেন্ট ছিল না। বাট এভাবে মনে রাখতে পারো যে আই বা আই মানে কি কারেন্ট ডিভাইডার যখন বের করতেছো তখন আই এর সাথে আর এর যেহেতু সম্পর্কটা উল্টা, এজন্য তুমি যার আই বের করবা তার উল্টা আরটা উপরে লিখবা, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো। আর ভোল্টেজের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে? সিরিয়ার এর ক্ষেত্রে। সিরিয়ার মানে হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুল। আর ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে তুমি এভাবে মনে রাখতে পারো যে ভি ইজ প্রপোর্শনাল টু যেহেতু আর, ভি ইজ প্রপোর্শনাল টু যেহেতু আর, তুমি এই জন্য যখন যার ভি বের করতে যাচ্ছ তার আরটাকে উপরে লিখবা। এবং এই সূত্রগুলা অবশ্যই এটা কার জন্য? ভিডিআর এর জন্য। এবং এই সূত্রগুলা অবশ্যই অবশ্যই দুইটা রোধ যখন থাকে তখন আমরা এত সুন্দর করে অ্যাপ্লাই করতে পারি। যখন দুইটা রোধ থাকে, তিনটা রোধ বা চারটা, দুইটা রোধের বেশি আসলে তোমাদের ভাবে দেওয়া থাকবে না, ইন্টারমিডিয়েটে গেলে দেখবা যে 3-4টা করে থাকে, ওইটার জন্য আবার আলাদা সূত্র আছে, সেটা তোমাদের দেওয়ার দরকার নাই। তোমরা জাস্ট এই সূত্রগুলো একটু মাথায় রাখতে পারলেই চলে। ভোল্টেজ ডিভাইডার রুল আর কি কারেন্ট ডিভাইডার রুল, বুঝছো? তাহলে এই দুইটা রুল দিয়ে কিন্তু আমরা অনেক ম্যাথ সলভ করতে পারবো, অনেক ম্যাথ কি করতে পারবো ভাইয়া? সলভ করতে পারবো, ঠিক আছে? আমাদের অনেকগুলো ম্যাথ আছে সামনে, আমরা যখন কি বলে সার্কিট সলভ করা শুরু করব তখন দেখবে যে অনেক ম্যাথ পাচ্ছি, এবং সেই ম্যাথগুলো আস্তে আস্তে আমরা করলে কিন্তু বুঝে যাবো যে অ্যাকচুয়ালি কীভাবে কখন কোন জায়গায় কোন সূত্রটা ইউজ করতে হয়। এবং এই দুইটা স্টেটমেন্ট কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে, বুঝছো? এই দুটো স্টেটমেন্ট কিন্তু আমাদেরকে ভালো মতো মাথায় কি করতে হবে? ভালো মতো মাথায় রাখতে হবে, ওকে? বুঝছি ভাইয়া। তাহলে দেখো আজকে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করছি, আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? ক্লাস শেষ, এখন আমরা আসলে তোমাদের সাথে কনক্লুশন টানি যে আমরা আজকে মোটামুটি অনেক কিছু দেখার ট্রাই করলাম একসাথে, ঠিক আছে? এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভাইয়া, বলছিলাম যে শেষ হয়ে যাবে আর একটা ক্লাসে, হয়তো বা আরেকটা ক্লাসে হবে কিনা এটা আমরা নেক্সট ক্লাসে বুঝতে পারবো, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, নাহলে আর ছোটো ক্লাস নিয়ে নেবো, সমস্যা নেই। তো ভাইয়া কিন্তু তোমাদের জন্য বিষয়টা এমন না যে তাড়াতাড়ি শেষ করে দিব, আমি তোমাদেরকে যতটা বেসিক দেওয়া যায়, যতটা সুন্দরভাবে পড়ানো যায়, বোঝানো যায়, সেটা আমি তোমাদের জন্য ট্রাই করতেছি, হ্যাঁ? তো এরকম না যে ভাইয়া খুব তাড়াতাড়ি শেষ করে দেবো বা তাড়াতাড়ি কথাবার্তা বলে তাড়াতাড়ি বেসিক না দিয়ে খেলে ম্যাথ প্র্যাকটিসে ঢুকে যাবো, ওইভাবে আমি আসলে পড়াই না। আমি আসলে পড়ানোর আগে সমস্ত বেসিক দেওয়ার ট্রাই করি, যেগুলো যেগুলো আমি জানি বা তোমাদের জানা উচিত সেগুলো আমি তোমাদেরকে দেওয়ার ট্রাই করি, ঠিক আছে? তো আজকে মূলত আমরা বর্তনী বা সার্কিট নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করলাম। আমরা হচ্ছে ফার্স্টে কি করলাম, এই সার্কিট কাকে বলে, সার্কিটে কি থাকে না থাকে দেখলাম, তারপরে আমরা কি এই যে সার্কিট অ্যাকচুয়ালি কিভাবে ড্র করতে হয় সেই বিষয়টা আজকে একটু ভালো মতো আমরা বোঝার ট্রাই করলাম, ঠিক আছে? সার্কিট কিভাবে ড্র করতে হয়, হ্যাঁ? তুল্যরোধ মানে কি, তুল্যরোধ দুই টাইপের হয় আমরা দেখলাম, একটা হচ্ছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আমাদের সমান্তরাল সার্কিটের ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে সমান্তরাল সার্কিট সিরিজ সার্কিট কিভাবে চিনতে হয় এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু দেখার ট্রাই করছি, ঠিক আছে? আমরা দুই একটা ছোটোখাটো এক্সাম্পল দিয়েও বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করলাম, ওকে? তারপরে হচ্ছে আমরা এরকম শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, ঠিক আছে, কীরকম কি হয়, কোনটা ধ্রুব থাকে কোনটা একই থাকে, এই জিনিসগুলো দেখলাম। তারপরে হচ্ছে আমরা কি দেখলাম, এই যে কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে?
কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে মূলত আজকের ক্লাসটা আমরা এখানে এন্ড করতে চাচ্ছি। বেশি লম্বা করার তো দরকার নেই। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগছে এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা বেশ ভালো বেসিক দিয়ে অ্যাকচুয়ালি তোমাদেরকে বোঝানোর ট্রাই করলাম। তোমাদেরকে কি করলাম, বেশ ভালো ভালো বেসিক দিয়ে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা আসলে বোঝানোর দিকে আমি আগাইতে চাচ্ছি। কারণ আমি চাই না যে এই চ্যাপ্টার তুমি পড়ো আর তোমার বেসিকের কোনো অভাব থাকুক, আমি চাই না। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট ভালো মতো পড়ো, কারণ এই চ্যাপ্টারটা এত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ভাইয়া। এই চ্যাপ্টারটা এত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ফিজিক্সের। এই চ্যাপ্টারটা তুমি চ্যাপ্টার 11 হিসেবে এখন পাচ্ছ, তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন তুমি এই চ্যাপ্টারটা সেকেন্ড পেপারের মধ্যে পাবা। ঠিক আছে, সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারের মধ্যে গিয়ে তুমি এই চ্যাপ্টারটা আবার পাবা, আবার ওই সেম জিনিসপত্রগুলো আরো কি বলে আরো ডিটেলসে আসবে আরো। ঠিক আছে, আর আমরা যখন ভার্সিটিতে উঠবো, বিশ্ববিদ্যালয়ে উঠবো, তখন হচ্ছে আমাদের একটা সাবজেক্টই থাকবে হচ্ছে ট্রিপলি। ঠিক আছে, এই ট্রিপলি একটা সাবজেক্ট থাকবে। ট্রিপলির সবকিছু হচ্ছে মূলত এরকম চলতরিৎ নিয়ে, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সবকিছু এরকম কারেন্ট নিয়ে সবকিছু কাজ হবে। ঠিক আছে, সো এখন থেকে যদি বেসিকটা ভালো মতো বিল্ড আপ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য ভবিষ্যতে সব ভালোভাবে তুমি ফেস করতে পারবা বা ঝামেলা মনে হবে না। সো বেসিকটা ভালো মতো বিল্ড আপ করো। ঠিক আছে, তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো, এবং এই ক্লাসগুলো যারা যারা দেখতেছো কমেন্টে জানাই দিও যে অ্যাকচুয়ালি কেমন লাগতেছে ক্লাস, আমি কি ভালো নিচ্ছি নাকি তোমাদের কোনো উপকার আসতেছি নাকি আসতেছি না। যা ভাই একদম যা ফিডব্যাক আসে সব কিছু হচ্ছে জানাই দিও। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।